Assalamu alaikum wa rahmatullah. Good evening, all, and thank you so much for joining today's free spoken English masterclass. Ladies and gentlemen, I'm extremely delighted to see you all here, and it's a pleasure to be able to talk to you people. Okay, so please let me know in the chat box, am I clearly audible or not? Please let me ensure that I'm audible to all of you clearly. Ladies and gentlemen, today I've invited to all of you to this class actually to talk about the deep insights of this English language. Not only English language, but also any language. If you want to master, if you want to learn any languages, then it will be helpful for you. আমি আজকে যে ক্লাসে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এটা শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ না, যে কোনো ভাষা শেখার জন্য আপনাদের জন্য কাজে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যেহেতু এটা একটা ক্লাস, ল্যাঙ্গুয়েজের ক্লাস, মানে ভাষা শেখার একটা ক্লাস বা ভাষা শেখার একটা মাস্টার ক্লাস, আপনাদেরকে বারবার বলা হয় যে আমরা একটা ফ্রি ক্লাস অফার করি, একটা মাস্টার ক্লাস অফার করি টু টু ডেসক্রাইব অর টু টক অ্যাবাউট দ্য কোর্স আউটলাইন, টু দ্য প্রসেস অফ আওয়ার কোর্স। আমাদের কোর্স প্রসেস নিয়ে বা কোর্স আউটলাইন নিয়ে আমরা আলোচনা করি, বা ল্যাঙ্গুয়েজ শেখার যে ন্যাচারাল ওয়ে আছে সেইটা নিয়ে আলোচনা করি। এরপরে আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাদের কোর্সে ভর্তি হন, না হলে ভর্তি হন না, এটা ডিপেন্ড করবে আপনাদের উপর। বাট আপনারা আমি আপনাদের কখনো বলিনি যে এই একটা মাস্টার ক্লাস না, আপনি কমপ্লিট কোর্সে অ্যাক্সেস পাবেন ফ্রিতে। অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনারা ফ্রি ক্লাস পুরো কোর্স ফ্রি বলে আমাদেরকে নিয়ে আসি কোর্সে ভর্তি করাতে চান। ব্যাপারটা কিন্তু এরকমটা না। ব্যাপারটা হচ্ছে আমরা আপনাকে একটা ক্লাস অফার করেছি, একটা ফ্রি ক্লাস, যেখানে স্পোকেন ইংলিশের ডিপ ইনসাইটস নিয়ে আলোচনা করা হবে। এট দ্য সেম টাইম আমাদের কোর্স মডিউল নিয়ে আলোচনা করা হবে। যেটা আপনার দেখে ভালো লাগলে আপনি আমাদের কোর্সে ভর্তি হতে পারেন, নাও পারেন। আমি আগে আর কি মানে প্রফেশনাল কথাটা বলে ফেললাম, ঠিক আছে, যাতে আপনাদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং যেন ক্রিয়েট না হয়। ঠিক আছে, you can see the title of today's class, that is about mastering spoken English in a sustainable way. Spoken English টেকসই উপায়ে শেখার যে ওয়ে আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। ইংলিশ মাস্টারি বিয়ন্ড গ্রামার রুলস, টেক্সট বুকস এন্ড মেমোরাইজেশন। মানে গ্রামার রুলস ছাড়া, টেক্সট বুক ছাড়া, মেমোরাইজেশন ছাড়া, ইভেন ট্রান্সলেশন ছাড়াও। আমরা সচরাচর শুনে এসেছি ইংলিশ স্পিকিং শিখবো গ্রামার ছাড়া বা ট্রান্সলেশন দিয়ে, এটা আমরা শুনে এসেছি। ঠিক আছে, বাট টু বি ভেরি অনেস্ট, আমরা মনে করি যে গ্রামার ছাড়াই ট্রান্সলেশন স্পিকিং শিখবো, এটা একটা ভুল অ্যাপ্রোচ। ল্যাঙ্গুয়েজ শিখার অ্যাকচুয়াল বা ন্যাচারাল যে অ্যাপ্রোচ আছে সেটা নিয়ে আমরা ডিটেইলে কথা বলবো। কিছু প্রবলেমস নিয়ে আমরা ফাইন্ডিং করব, কিছু সলিউশন ফাইন্ডিংস করব, এবং ফাইনালি আমাদের কোর্স আউটলাইন কথা বলবো ইনশাআল্লাহ। দেন আমরা ক্লাস শেষ করবো উইদিন ভেরি শর্ট টাইম, উইদিন 1 আওয়ার, এক ঘন্টার মধ্যে আমরা শেষ করার চেষ্টা করবো। আজকে আমরা যে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, দেখেন টেবল অফ কন্টেন্টে আছে লিঙ্গুইস্টিক অ্যান্ড নন লিঙ্গুইস্টিক ফ্যাক্টরস, অপটিমাল ইনপুট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, misconception about English grammar, narration of a story, the human brain is a natural language learning machine, active and passive listening, learn deeply with lots of repetition, listening like a baby, speech comes from listening, percentage of understanding, importance of being good at asking and answering questions, vocabulary with context, practicing with mistakes, the Kaizen way, our goal of this course, আমাদের কোর্সের গোল কি, কোর্স ফি এন্ড কিউএ সেশন থাকবে আপনাদের সাথে। এখন আমার একটা প্রশ্ন থাকে প্রত্যেকটা ক্লাসে প্রথমেই, হাউ মেনি অফ ইউ জেনুইনলি উইশ টু বিকাম ফ্লুয়েন্ট ফ্রম দ্য বটম অফ ইউর হার্ট, মানে হৃদয়ের অন্তর থেকে, মন থেকে আপনারা কে কে ফ্লুয়েন্ট হতে চান? তারা একটু চ্যাট বক্সে ইয়েস লিখবেন। যারা মন থেকে সত্যি ইংলিশে কথা বলা শিখতে চান তারা চ্যাট বক্সে ইয়েস লিখবেন, কারণ আপনার ডেডিকেশন ছাড়া ক্লাসটা কন্টিনিউ করা সম্ভব হবে না। আপনি ক্লাসটা কন্টিনিউ করতেও পারবেন আপনার মধ্যে যদি সেই পরিমাণ একটা ডেডিকেশন না থাকে, ইচ্ছা শক্তি না থাকে ল্যাঙ্গুয়েজটা শেখার। ঠিক আছে, বলা হচ্ছে ওয়াচ দ্য ক্লাস টিল দ্য এন্ড টু গেইন ডিপ ইনসাইটস ইনটু দ্য ল্যাঙ্গুয়েজ, ইনটু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডিপ ইনসাইট জানার জন্য। ঠিক আছে, কোর্স ওভারভিউ নিয়ে আমরা পরে কথা বলবো। প্রথমে আসছে লিঙ্গুইস্টিক এন্ড নন লিঙ্গুইস্টিক ফ্যাক্টরস, very important part of today's class, that is linguistic and non-linguistic factors. Linguistic factors means something that is related to the language, কিছু যেটা ভাষার সাথে জড়িত, আর নন লিঙ্গুইস্টিক ফ্যাক্টর সামথিং দ্যাট ইজ নট রিলেটেড টু দ্য ল্যাঙ্গুয়েজ, যেটা ভাষার সাথে জড়িত না। সো লিঙ্গুইস্টিক ফ্যাক্টর মানে কি, যেটা ভাষার সাথে জড়িত, আর নন লিঙ্গুইস্টিক ফ্যাক্টর মানে যেটা ভাষার সাথে জড়িত না। এখন এইটা নিয়ে আলোচনা করার কারণ কি, বলা হচ্ছে এখানে সাইকোলজিক্যাল যে ইস্যুস আছে সেটা নিয়ে কথা বলছি।
সাকসেস ডিপেন্ডস অন ইউর সাইকোলজি মোস্টলি। আপনার সফলতার অধিকাংশটা ডিপেন্ড করে আপনার সাইকোলজি, এন্ড আদার 20% দ্য মেথডস ইউ আর গোয়িং টু ইউজ। আপনি যে মেথডটা ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড করবে। সফলতার 80% হচ্ছে আপনার সাইকোলজি, 20% হচ্ছে আপনি যে মেথড ইউজ করবেন সেইটা। ঠিক আছে? সো আপনি সাকসেস হবেন কিনা এটা ডিপেন্ড করবে আপনার উপর। 80% আপনি, 20% টিচার বা 20% মেথড। এটা বলার কারণ কি, আপনি একটা যে কোনো স্কিল, ধরেন আপনি ল্যাঙ্গুয়েজ বলেন বা যে কোনো স্কিল আপনি অর্জন করতে চাইলে আপনি যে কতটুকু ডেডিকেটেড, কতটুকু আপনি অনেস্ট, আপনি কতটুকু মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন, এই অনেস্টির উপর ডিপেন্ড করবে আপনার এই মানে গোলটা কমপ্লিট করা। সো নন লিঙ্গুইস্টিক ফ্যাক্টর মানে এটা ইমোশনাল ফ্যাক্টরস হইতে পারে বা ইমোশন সাইকোলজিক্যাল ফ্যাক্টরস হইতে পারে। আপনার মোট কথা হচ্ছে আপনার ইমোশনস, আপনার মেন্টালিটি, আপনার ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য আপনার যে মানসিকতা, এটা হচ্ছে 80%। আর 20% হচ্ছে মেথড। যে কোনো কিছুতে আপনি ধরেন জবের প্রিপারেশন নেবেন, আপনি জবের প্রিপারেশন জব পাবেন কিনা এটা ডিপেন্ড করে আপনার সাইকোলজির উপর ফার্স্ট। মানে আপনি কতটুকু মনোযোগ দিয়ে কতটুকু মানে ডেডিকেশন দিয়ে লেগে থাকতে পারবেন এটার উপর ডিপেন্ড করবে আপনার 80%। আর 20% হচ্ছে আপনি যে মেথডটা ইউজ করবেন এটা হচ্ছে 20%। বুঝতে পেরেছেন? সো সাকসেস হওয়ার জন্য ইন এনি ফিল্ড 80% is psychology and 20% the methods, the way you will follow. 80% হচ্ছে সাইকোলজি, মানে আপনি হচ্ছেন 80%, ইউ আর 80% and 20% মেথড। সো আপনি কত পার্সেন্ট, 80% নাকি 20%? যে কোনো ফিল্ডে, আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি যদিও, যে কোনো ফিল্ডে সাকসেস হওয়ার জন্য 80% কে আপনি না টিচার নাকি মেথড? 80% কে, 20% কে? একটু কানেক্ট করতে করতে হবে আমার সাথে সাথে। আমি যদি আপনাকে কোনো প্রশ্ন করি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মজা পাবেন ক্লাস করে। সো সাইকোলজি মানে কি, আপনার সাইকোলজি, আপনার মেন্টালিটি, আপনার ইমোশনস হচ্ছে 80%। আর 20% হচ্ছে আপনি যে মেথডে শিখবেন সেটা হচ্ছে 20%। রাইট, 80% আপনি। সো সবাই যদি আমার কথা বুঝতে পারেন একটু রিপ্লাই দিবেন, তাহলে ভালো লাগবে ক্লাস করতে এবং করাতে, সব দিক থেকে ভালো লাগবে। ঠিক আছে? এখন আসলে আমরা যে ব্যাপারটা দেখছি সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ অপটিমাল ইনপুট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুজিশন। এই ব্যাপারটা নিয়ে আমরা পরে ডিটেইলে কথা বলবো। জাস্ট আমি এখানে সংক্ষেপে দুই একটা কথা বলে রাখি। আপনি যদি প্র্যাকটিস নাও করেন, জাস্ট যদি ইনপুট দেন তাহলে ভাষা শিখতে পারবেন। আপনি যদি প্র্যাকটিস নাও করেন, যদি শুধু ইনপুট নিয়ে কাজ করেন, আপনি ভাষা শিখতে পারবেন। এবং ন্যাচারালি এই স্লাইডটা নিয়ে আমরা পরে কথা বলবো ইন ডিটেইলে, কিভাবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুজিশন কাজ করে, কিভাবে অপটিমাল ইনপুট কাজ করে। আমরা পরবর্তী আলোচনাগুলো করলে পরের ক্ষেত্রে আপনার এই আলোচনার বোঝা সহজ হবে। প্রথমে এই আলোচনা করলে আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে বা অনেকের ক্ষেত্রে হয়তো বিশ্বাসযোগ্য মনে হবে না। দ্যাটস আমরা পরবর্তীতে কথা বলবো। আমাদের এই স্লাইডটা আবার আছে, আমরা রিপিট করবো আর কি। ঠিক আছে? এখন আসলে মিসকনসেপশন অ্যাবাউট ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার নিয়ে আমাদের মধ্যে কিছু মিসকনসেপশন আছে। যে আমরা মনে করি যে ল্যাঙ্গুয়েজ মানে গ্রামার, আমরা মনে করি ইংলিশ মানে গ্রামার, আমরা মনে করি ইংলিশ মানে রুলস এন্ড রেগুলেশনস, আমরা মনে করি। এখন প্রথম একটা প্রশ্ন আপনাদের কাছে, হোয়াট ইজ আওয়ার আলটিমেট গোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ? ইংলিশ ভাষার আমাদের চূড়ান্ত লক্ষ্য কি? এটা কি স্পিকিং নাকি রাইটিং নাকি লিসনিং নাকি রিডিং? কোনটা আমাদের আলটিমেট গোল? ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনটা আলটিমেট গোল? আমি যদি আপনাকে আরো সহজ করে দিই, ধরেন আপনি জবে যাবেন, ইন্টারভিউতে গেছেন, স্পিকিং দরকার। আপনি জবে জয়েন করেছেন, আপনার মিটিং এ অ্যাটেন্ড করতে হবে, স্পিকিং দরকার। আপনাকে ফরেন ক্লায়েন্টের সাথে মিটিং করতে হবে, আপনার স্পিকিং দরকার। সো যে কোনো ফিল্ডে আপনার স্পিকিং দরকার, এটা হচ্ছে কি আপনার আলটিমেট নিড। সো আমাদের আলটিমেট নিড কি? স্পিকিং। ঠিক আছে? দেখেন আপনি যদি বলেন ইয়ের কথা, রাইটিং এর কথা, বর্তমান পৃথিবীতে লট অফ অ্যাপ্লিকেশনস আছে যেগুলো আপনি চাইলে ইউজ করে রাইটিংটা ক্লিয়ার করতে পারেন। আপনার কোনো একটা এসে লিখতে হবে বা কোনো একটা লেটার লিখতে হবে, কোনো একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে, কোনো একটা মেসেজ লিখতে হবে, কোনো একটা টেক্সট লিখতে হবে, আপনার সামনে লট অফ সফটওয়্যার আছে, লট অফ অ্যাপ্লিকেশনস আছে যেগুলো আপনি ইউজ করে আপনি কি করতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন, মেসেজ দিতে পারবেন, যেটা আপনার কোনো টিচারের প্রয়োজন হবে না, কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না, বা কোনো কোর্সের প্রয়োজন হবে না, আপনি নিজে থেকে পারবেন লিখতে। বাট যখন আপনি স্পিকিং করবেন তখন কিন্তু আপনাকে নিজেকে কথা বলতে হবে। স্পিকিংটা স্কিপ করার সুযোগ নাই, আছে কি নাই? আমি আবার বলছি, আমি একটু মানে বোঝানোর চেষ্টা করছি যে আপনি যখন কোনো কমিউনিকেশন করবেন, যদি রিটেন হয়, আপনি ধরেন ইংলিশ লিখতে নাও যদি পারেন, আপনি জাস্ট বাংলা দিয়ে বলেন, যদি বলেন যে আমাকে এটা ইংলিশ করে দাও এবং গ্রামারটা ঠিক করে দাও, তারা কিন্তু আপনাকে দিয়ে দিবে। দিবে কি না? অবশ্যই দিবে। তবে আপনি আপনি এখন দেখেন আপনার স্পিকিং আছে, ধরেন আপনাকে একটা ক্লায়েন্ট ফেস করতে হবে, একটা ইন্টারভিউ দিতে হবে আপনাকে। এখানে কি স্পিকিং পার্টটা বা যে কমিউনিকেশন যে ব্যাপারটা আছে, ওরাল কমিউনিকেশন যে ব্যাপারটা আছে, এটা কি স্কিপ করার সুযোগ আছে? ইয়েস অর নো? আমার কথা বোঝেন না মনে? ধরেন আপনি একটা মিটিং করবেন, স্পিকিং এর ইংলিশে কথা বলে মিটিং করতে হবে, কমিউনিকেশন করতে হবে।
এটাতে স্কিপ করার সুযোগ আছে কিনা? নাই, কোনো সুযোগ নেই, আপনাকে স্পিকিং করতেই হবে, মাস্ট। রাইটিং আপনি সামহাও অন্য কিছু চালাই দিতে পারেন, বাট স্পিকিং এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফেস করতে হবে সেই সেই পার্সনটাকে বা সেই মিটিংটাকে বা সেই বোর্ডটাকে আপনাকে ফেস করতেই হবে। এখানে নো ওয়ে টু স্কিপ, আপনি কোনো প্রকার টেকনোলজি স্পিকিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন না। সো আপনাকে স্পিকিং শিখতে হবে, এই জন্য বলা হয় আমাদের আলটিমেট নিড হচ্ছে স্পিকিং ল্যাঙ্গুয়েজের, ঠিক আছে? নাম্বার টু দেখেন, ডু উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট গ্রামার ট্রান্সলেশন হোয়াইল স্পিকিং ইংলিশ? আমরা যখন ইংলিশে কথা বলতে তখন কি আমরা গ্রামারে চিন্তা করি, ট্রান্সলেশনে চিন্তা করি, স্পিকিং বাই এগুলো নাকি চিন্তা করি? ইয়েস, আমরা যখন ইংলিশে কথা বলতে তখন আমরা গ্রামারে চিন্তা করি, ট্রান্সলেশনে চিন্তা করি, ভোকাবুলারি চিন্তা করি, রুলস এর চিন্তা করি, লট অফ থিংস আমরা স্টাডি। বাট হাউ ডু উই স্পিক ইন বাংলা? আমরা বাংলা কিভাবে কথা বলি? বাংলা কথা বলার সময় আমরা কি করি? আমরা কি গ্রামারে চিন্তা করি? নো। আমরা কি ট্রান্সলেশনে চিন্তা করি? নো। টেন্স নিয়ে চিন্তা করি? নো। রুলস নিয়ে চিন্তা করি? নো। আমি যে কথাগুলো বলছি কথাগুলো সত্য না মিথ্যা? ইয়েস অর নো? এখন নাম্বার ফোরে বলছি স্পিকিং অর রাইটিং, উইচ ওয়ান ইজ ফার্স্ট? কোনটা আগে? সরি, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা হিসেবে কোনটা আগে প্রয়োজন, কথা নাকি লিখা? আপনি বাংলা কি শিখেছেন? আগে স্পিকিং শিখেছেন, তারপর লেখা শিখেছেন। যারা আমেরিকান বাচ্চা তারা আগে স্পিকিং শিখেছে, তারপর লেখা শিখেছে। আমাদের দেশে কি করে, ইংলিশের ক্ষেত্রে আমরা আগে লেখা শিখি, তারপরে বলা শিখি। এই এই ক্ষেত্রে কোনটা আগে, স্পিকিং নাকি রাইটিং? কোনটা আগে? অবশ্যই স্পিকিং। লাস্টে 5 নাম্বার দেখেন, ইফ ইউ ক্যান স্পিক ইউ উইল বি এবল টু রাইট। আপনি যদি কথা বলতে পারেন আপনি লিখতেও পারবেন। আপনি যদি কথা বলতে পারেন আপনি লিখতেও পারবেন, ভেরি সিম্পল একটা কথা। এখন আপনি যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি আহ রাজশাহীতে আছেন, রাজশাহী থেকে আপনি নওগাঁ গেছেন, সাথে একটা ক্লাস 5-এর একটা বাচ্চা আছে আপনার সাথে, ক্লাস 5-এ পড়ে। সেই বাচ্চাটাকে আমি রাজশাহী থেকে নওগাঁ গেছেন, নওগাঁ থেকে আবার রাজশাহী এসেছেন, বা রাজশাহী থেকে ঢাকা গেছেন, বা যে কোনো জায়গাতে আপনি গেছেন, যারপর আবার রাজশাহীতে ব্যাক করেছেন বা ঢাকাতে ব্যাক করেছেন। সো আপনি ধরেন 3 ঘন্টা বা 4 ঘন্টা একটা সফর দিলেন সেই বাচ্চাটাকে নিয়ে, পাঁচ ক্লাস 5-এ পড়া বাচ্চা। এই যে 3-4 ঘন্টা একটা সফর দিলেন বা একটা দিনের সফর শেষ করলেন আপনি, বা জার্নি শেষ করার পরে আপনি, আমি একটু স্পেসিফিক বলি, ধরেন ঢাকা থেকে আপনি রাজশাহী গেছেন বা রাজশাহী থেকে ঢাকা যাওয়া আসা করেছেন, একটা ক্লাস 5-এর একটা বাচ্চাকে নিয়ে। সেই বাচ্চাকে যদি আপনি প্রশ্ন করেন যে তুমি রাজশাহী থেকে ঢাকা গেলে বা ঢাকা থেকে রাজশাহী আসলে এর মধ্যে যা যা ঘটনা ঘটেছে তুমি এক পৃষ্ঠায় লিখো, মেইন ঘটনাগুলো তুমি এক পৃষ্ঠায় লিখো, সেই বাচ্চাটা মোটামুটি লিখতে পারবে কিনা, বাংলায় পারবে কিনা? ইয়েস অর নো? একটা বাংলাদেশি বাচ্চা ঢাকা থেকে রাজশাহী গেছে, রাজশাহী থেকে ঢাকা এসেছে, এই যাওয়া আসার মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে তাকে বলা হচ্ছে তুমি এক পৃষ্ঠায় লিখো, বাংলায় পারবে কিনা? দেখতে পান না, শুনতে পায় না ভাই? আমার তো মনে হচ্ছে সবাই শুনতে পাচ্ছে আমার কথা। আচ্ছা আমি বলতেছি, সো আপনি যখন ঢাকা থেকে রাজশাহী গেলেন, রাজশাহী থেকে ঢাকা আসলেন একটা ছোট বাচ্চাটাকে নিয়ে, সেই বাচ্চাটি সব কথা মানে সবকিছু লিখতে পারছে, কি কি ঘটলো সবকিছু লিখে দিতে পারলো একটা সামারি আকারে, এক পৃষ্ঠায় একটা ফ্রিলি লিখতে পারলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, সেই বাংলাদেশি বাচ্চাটা ক্লাস 5-এ পড়ে, ক্লাস 6-এ পড়ে, সে বাংলার জন্য কোনো রাইটিং কোর্স করেছে কিনা? ইয়েস আর নো? সে বাংলার জন্য কোনো রাইটিং কোর্স করেছে কিনা? সে বাংলার জন্য কোনো গ্রামার রুলস ফলো করেছে কিনা? সে বাংলার জন্য কোনো ট্রান্সলেশন ফলো করেছে কিনা? কোনো টেন্স পড়েছে কিনা? ইয়েস আর নো? অবশ্যই নো। এখন আপনারা আমাকে অনেকে বলতে পারেন এটা আমাদের মাতৃভাষা। সো ব্যাপার হচ্ছে এখানে, ব্যাপারটা যে মেইন ফ্যাক্ট সেটা হচ্ছে যে ভাষায় কথা বলা যায় সেই ভাষায় লেখা যায়। রিপিট, আপনি যদি কোনো ভাষা বর্ণ শব্দ গঠন জানেন, যদি সেই ভাষায় আপনি কথা বলতে পারেন সেই ভাষায় আপনি লিখতে পারেন। আমি যদি এখন সহজ একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি আমেরিকা গেছেন, আমেরিকা আপনি 3 মাস থেকেছেন, 3 মাস থাকার পরে আপনি ইংলিশ কথা শিখেছেন, আপনি মোটামুটি ইংলিশ কথা বলা শিখে গেছেন। এখন আপনি যদি আমেরিকা থেকে আসার পরে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি আমেরিকা থেকে 3 মাস থেকে যে ইংলিশ কথা বলা শিখলেন, মোটামুটি আপনি যতটুকু শিখেছেন তার উপর একটা সামারি লিখেন এক পৃষ্ঠায়, লিখতে পারবেন কিনা? ইয়েস আর নো? একটু রিপ্লাই দিবেন আমার প্রশ্নের। আপনি আমেরিকাতে 3 মাস ছিলেন, 3 মাসে আপনি মোটামুটি ইংলিশ কথা বলা শিখেছেন, এবং আপনি বাংলাদেশে ফেরার পর আমি আপনাকে প্রশ্ন করেছি যে আপনি আমেরিকা 3 মাসে কতটুকু ইংলিশ শিখলেন, তারপর কিভাবে শিখলেন, এটা একটা ছোট্ট একটা সামারি, ভুল হোক সঠিক হোক আপনাকে এক পৃষ্ঠা লিখতে হবে। পারবেন কিনা? ইয়েস আর নো? অবশ্যই পারবেন। কেন পারবেন? এই যে আপনি 3 মাস আমেরিকাতে থাকলেন, এই 3 মাস আমেরিকাতে থাকার ফলে কি আপনি কোনো ইংলিশ রাইটিং কোর্স করেছেন? আপনি কোনো ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করেছেন, গ্রামারের কোর্স করেছেন, ট্রান্সলেশন কোর্স করেছেন? ইয়েস অর নো? কোনো রুলস মুখস্থ করেছেন? বা স্পিকিং শেখার জন্য আমেরিকা থেকে কি আপনি রুলস রেগুলেশন পড়াশোনা করেছেন? ইয়েস অর নো? অবশ্যই নো। সো আমি বোঝাতে চাচ্ছি এখানে যে আপনি
ন্যাচারালি লিখতে পারছেন, যদি কথা বলতে পারেন দ্যাটস হয়, কথা বলতে পারার কারণে আপনি লিখতে পারেন। সো এই জন্য বলা হয় যখন আপনি কোনো ভাষায় কথা বলতে পারবেন সেই ভাষায় লিখতে পারবেন। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে যেহেতু ইংলিশ আমাদের একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, যেহেতু ইংলিশ হয়তো আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, ইংলিশ যেহেতু আমাদের নন নেটিভ, মানে আমরা যদি ইংলিশ অ্যাজ এ নন নেটিভ স্টাডি করি, সো আমরা হচ্ছে আমাদের কাছে একটু হয়তো কিছু বিষয় লার্নিং গ্যাপ থাকতে পারে, বাট আমরা স্পিকিং পারলে আমাদের জন্য রাইটিংটা সহজ হয়ে যাবে, আমি এটা বোঝাতে চাচ্ছি। ঠিক আছে? ওকে, এখন আসেন স্লাইডে আসি আমরা। সো যে ইফ ইউ ক্যান স্পিক ইউ উইল বি এবল টু রাইট, এইটা আশা করছি বুঝতে পেরেছেন। কথা বলতে পারলে লিখাও যায়। একটা ছোট্ট গল্প বলবো, দেন হচ্ছে আপনাদের সাথে আবার কথা স্লাইডে ব্যাক করবো। ছোট্ট একটা গল্প, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে আমাদের এই গল্পটা জানে যারা এখানে আমাদের ক্লাস করেছেন, প্রতি ক্লাসে এটা বলা হয় যে শ্রী ওয়াজ এ বিউটিফুল উইমেন। শ্রী একটা সুন্দরী মেয়ে, শি ওয়ান্টেড টু স্টাডি সোহেলি ল্যাঙ্গুয়েজ, সে সোহেলি ভাষা পড়াশোনা করতে চাইলে। ইনফ্যাক্ট শি ওয়ান্টেড টু স্পিক ইন সোহেলি, সে সোহেলি ভাষায় কথা বলতে চায়। সোহেলি ইজ অ্যান আফ্রিকান ল্যাঙ্গুয়েজ, সোহেলি হচ্ছে আফ্রিকার ভাষা। আফ্রিকান পিপল স্পিক ইন সোহেলি, আফ্রিকার লোকজন সোহেলি ভাষায় কথা বলে। ঠিক আছে? সো সে সোহেলি ভাষায় স্টাডি করতে চাইলে, সোহেলি শিখতে চায়। সো দ্যাটস শি ইউজড থ্রি ডিফারেন্ট মেথডস, তিনটা মেথড ইউজ করেছে। নাম্বার ওয়ান, ভিজুয়াল মেথড। ভিজুয়াল মেথড মানে কি? লার্নিং এ ল্যাঙ্গুয়েজ বাই রিডিং টেক্সট বুক, গ্রামার রুলস এন্ড লার্নিং ভোকাবুলারি এন্ড রুলস এন্ড রেগুলেশনস, লট অফ থিংস অ্যাকচুয়ালি। আমরা যে গ্রামার পড়ি, ট্রান্সলেশন পড়ি, ভোকাবুলারি পড়ি, অ্যাকচুয়ালি লার্নিং বাই ইউর আইস, চোখ দিয়ে শেখা, এটাকে বলে ভিজুয়াল মেথড। শ্রী ভিজুয়াল মেথডে সোহেলি ভাষা শেখার চেষ্টা করলো 2 বছর ধরে, বাট সে ফেইল করলো। মানে ভিজুয়াল মেথড যেটা আমরা ইংলিশ শিখেছি, আমরা স্কুল কলেজ প্রাইমারি লেভেল বা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট সব জায়গায় ইংলিশ শিখেছি কিভাবে? ভিজুয়াল মেথডে। গ্রামার রুলস পড়েছি, ট্রান্সলেশন পড়েছি, ভোকাবুলারি পড়েছি, টেন্স পড়েছি, স্ট্রাকচার পড়েছি, রুলস রেগুলেশনস পড়েছি, দেন আমরা ইংলিশ শেখার চেষ্টা করি, এটাকে বলে ভিজুয়াল মেথড, চোখ দিয়ে পড়া। সো শ্রী 2 বছর ভিজুয়াল মেথড ব্যবহার করে ফেইল হয়েছে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমরা ইংলিশ কত বছর ধরে ভিজুয়াল মেথডে পড়ছি? কত বছর ধরে আমরা ইংলিশ ভিজুয়াল মেথডে পড়ছি? একটু রিপ্লাই দিবেন চ্যাট বক্সে। আপনি আমার কোর্সে ভর্তি হবেন, আই ডোন্ট কেয়ার, হবেন বা না না হবেন, আই ডোন্ট কেয়ার, বাট আপনি আজকে আমার কাছে যে মেসেজটা নিবেন, ট্রাস্ট মি, এই মেসেজটা আপনার হোল লাইফ কাজে লাগবে, আপনার পুরো জীবন এই মেসেজটা কাজে লাগবে। আমি আজকে আপনার আমার কাছে যে মেসেজটা আপনি নিয়ে যাবেন, আমি আপনাকে যেই মানে ইনপুটটা আজকে আমি আপনাকে দিব, যে মেসেজটা পাবেন আজকে ক্লাসে, এটা আপনার সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। আপনি আমার কোর্সে ভর্তি হন বা না হন, আপনি এটা সারা জীবন কাজে লাগবে। আমি কারণ আমি আপনার ল্যাঙ্গুয়েজের ন্যাচারাল প্রসেস নিয়ে কথা বলছি, ল্যাঙ্গুয়েজ লার্নিং এর। সো ভিজুয়াল মেথড আমরা কত বছর ধরে পড়ছি? 10 বছর, 5 to 10, 20, 14, 15। সো এটা ডিপেন্ড করবে, কারো কারো বছর যদি 30 হয় তার কাছে 15 বছর হতে পারে, কারো 40 হলে 25, 30 হতে পারে। সো ডিপেন্ড করবে, ম্যান টু ম্যান ইট উইল ভ্যারি, রাইট? এটা মানুষের প্রতি মানুষ ভ্যারি করবে আর কি। সো আমরা দীর্ঘদিন ধরে আর কি ভিজুয়াল মেথডে পড়ছি। শ্রী 2 বছরে ফেইল হচ্ছে, আমরা দীর্ঘ বছর, আমরা 10, 15, 20 বছর, 30 বছর আমরা ফেইল হয়েছি। ভেরি সিম্পল। সো শ্রী ভিজুয়াল মেথডে ফেইল করে, দেন সে 2 নম্বর একটা মেথড অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে কিনেস্থেটিক মেথড। শ্রী ইউজড কিনেস্থেটিক মেথড টু লার্ন সোয়াহিলি ল্যাঙ্গুয়েজ, সে কিনেস্থেটিক মেথড ইউজ করলো সোয়াহিলি ভাষা শেখার জন্য। কিনেস্থেটিক মেথড মিন্স লার্নিং এ ল্যাঙ্গুয়েজ বাই ইউজিং ইউর বডি মুভমেন্ট, আপনার বডি মুভমেন্টের মাধ্যমে আপনি ভাষাটা শিখছেন। ইউ আর লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ এন্ড ইউ আর ট্রাইং টু কানেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ইনটু ইউর বডি মুভমেন্ট, আপনার বডি মুভমেন্টের সাথে আপনি ভাষাটা কানেক্ট করার চেষ্টা করছেন, এটাকে বলে কিনেস্থেটিক মেথড। আপনি দৌড়াচ্ছেন, ভাষাটা ওই শব্দটা কানেক্ট করছেন, ওই ল্যাঙ্গুয়েজটা কানেক্ট করছেন। সো আপনার বডি মুভমেন্টের মাধ্যমে আপনি ল্যাঙ্গুয়েজটা কানেক্ট করার চেষ্টা করছেন, সেটাকে বলা হয় কিনেস্থেটিক মেথড। শ্রী কিনেস্থেটিক মেথডে 6 মান্থ ট্রাই করলো, বাট এটাতে সে ফেইল করলো, বাট এটা তাকে হেল্প করেছে, বুস্ট করেছে তার কনফিডেন্স। মানে যখন আপনি কোনো বিষয় ইনস্ট্যান্টলি শিখছেন, এটা আপনার কনফিডেন্স বুস্ট করবে, বাট এটা আপনাকে ফ্লুয়েন্ট বানাবে না। ঠিক আছে? যেমন আমরা এই যে ট্রান্সলেশনের ক্লাসে যখন জয়েন করি, আমরা দেখবেন অনেক বাক্য মুখস্থ করবে, একটা ক্লাসে রুলস শিখাই ফেলে, একটা টিচার আপনাকে বলবে এক ক্লাসে 1 লাখ 2 লাখ 10 লাখ বাক্য মুখস্থ করে ফেলবে। মানে মুখস্থ করানো পসিবল না, আপনাকে দেখাই দিবে রাস্তা, যে আপনি এ ওয়েতে গেলে আপনি 1 লক্ষ বা 10 লক্ষ বাক্য বানাতে পারবেন। বাট এটা কমপ্লিটলি একটা ধোঁকা, একটা হচ্ছে আপনার বলে চিটিং। এই যে 10 লক্ষ বাক্য আপনাকে ম্যাজিক দেখালো যে আপনি এ ওয়েতে 10 লক্ষ বাক্য বানাতে পারবেন, আপনার আপনার হোল লাইফে, আপনার সারা জীবন আপনি 10 লক্ষ বাক্য তৈরি করতে পারবেন না। ইম্পসিবল। সো ইম্পসিবল দিয়ে কখনো ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। জাস্ট লিসেন টু মি ভেরি কেয়ারফুল। আমার কথা অনেকে খারাপ লাগে, যারা হচ্ছে এখানে অনেকে টিচার থাকতে পারে যারা এই মেথডে পড়ান আর কি, এই ট্রান্সলেশন মেথড এখানে অনেকেই পড়ান। ডেফিনেটলি কিছু টিচার থাকতে পারে যারা ইংলিশ নিয়ে কাজ করে। সো তাদের কাছে আমার কথা খারাপ লাগতে পারে, কারণ তারা এই বারে কিছু জানে না। কারণ তারা শুধু ওই যে আমি যাই তুমি যাই তারা যায় তারা খেলে, এইটা নিয়ে তারা ব্যস্ত। বাট এটাতে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এটা আমি আপনি ক্লাস 6-এ পড়ে আসছেন। মনে করেন যখন আপনি টেন্স পড়ছিলেন, টেন্স পড়ার সময় আপনি কিভাবে পড়েছেন? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমি যাই,
আমি যাই না, আমি কি যাই, আমি কি যাই না, চারটে স্ট্রাকচার পড়েছি আমরা, মনে আছে ক্লাস 6-এ টেন্স পড়ার সময়। এবং টিচার বলেছে কি আপনাকে ক্লাসে 20টা প্র্যাকটিস করানোর পর টিচার বলেছে আপনাকে এই 30টা হোমওয়ার্ক, এই 30টা আপনি বাসায় করে নিয়ে আসবেন, বাসা থেকে এই 30টা আপনি বাসা থেকে করে নিয়ে আসবেন। এটা আমাকে ক্লাস 6-এ করানো হয়েছে, 7-এ করানো হয়েছে, 8, 9, 10 এইচএসসি তে করানো হয়েছে। মানে কি ক্লাস 6-এর টেন্স 12টা ছিল, ক্লাস 7-এর টেন্স 12টা, ক্লাস 8-এর টেন্স 12টা। টেন্স কি 13টা হয়েছে কখনো? কখনো কি 13টা টেন্স 12টা টেন্স 14টা হয়েছে? হয় নাই। টেন্সের রুলস কি পরিবর্তন হয়েছে? সাবজেক্ট প্লাস এমইজেড প্লাস ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কি পরিবর্তন হয়েছে? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস, স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। ক্লাস 6-এ পড়েছি আমরা, ক্লাস 7-এ পড়েছি, 8-এ, 9, 10 এইচএসসি তে পড়েছি। ভাই এখন যদি আপনি স্পোকেন শিখেন আমার সেই জিনিস আবার পড়েন, ট্রাস্ট মি, ইট উইল নট হেল্প ইউ টু বিকাম এ ফ্লুয়েন্ট স্পিকার। এটা আপনাকে ইংলিশের স্বতঃস্ফূর্ত বানাতে পারবে না আর কি, আপনাকে ফ্লুয়েন্ট বানাতে পারবে না। ভেরি সিম্পল কথা, লাউড এন্ড ক্লিয়ার। হ্যাঁ, এখনো যদি আপনি এই মেথডে পড়ে থাকেন, শ্রী কিনেস্থেটিক মেথড ইউজ করেছে বডি মুভমেন্ট মাধ্যমে, দেখবেন অনেক টিচার আপনাকে পার্কে নিয়ে ইংলিশ শিখাবে ইনস্ট্যান্টলি। কোনো টপিক আপনাকে শেখানোর চেষ্টা, এটাকে বলে কিনেস্থেটিক মেথড। আপনি ওই টপিক ইনস্ট্যান্ট কিছু বিষয় বলতে পারবেন। এই যে বাংলাদেশে ফেমাস কিছু আবাসিক স্টুডেন্ট কোচিং সেন্টার আছে, আমার বেশ কিছু স্টুডেন্ট আছে, আমাদের এই মাত্র এই যে অল্প কয়েকটা কোর্স, এই কোর্স করে তারা আমাদের কাছে ইংলিশ শিখেছে, বাট তাদের কাছে 50,000 টাকা দামের কোর্স করে তারা শিখতে পারে না। আবাসিক কোর্স করার পরে আমাদের অনেক স্টুডেন্ট আছে, এক দুইজন অনেক, বাংলাদেশের রিনাউন্ড আবাসিক প্রতিষ্ঠানে কোর্স করার পর তারা স্পিকিং শিখতে পারে, কারণ তারা সারাদিন বাক্য মুখস্থ করে। আমার কথা অনেকের কাছে খারাপ লাগতে পারে, বাট আমি যে কথাগুলো বলছি সম্পূর্ণ বাস্তব। ঠিক আছে, আপনারা জে কে লাইফস্টাইল চিনেন, জাহাঙ্গীর কবির, বাংলাদেশের 98% ডাক্তার তাকে দেখতে পারে না। ঠিক আছে, কেন দেখতে পারে না? কারণ উনি হচ্ছে অর্গানিক মেথডে কাজ করেন, উনি হচ্ছে ন্যাচারাল প্রসেস দেখায়, যে ভালো থাকা টিপস দেখান, সুস্থ থাকা, ভালো ভালো থাকা যে অর্গানিক ওয়ে সেটা আপনাকে দেখান উনি। আমাদের ওটা ভালো লাগে, আমাদের মেডিসিন ভালো লাগে। উনি চান আমরা মেডিসিন মুক্ত থাকি, আমি চাই আপনার গ্রামার মুক্ত থাকে, আমি চাই আপনার রুলস মুক্ত থাকেন, আমি চাই আপনার ন্যাচারালি ভাষা শিখেন, যেভাবে বাংলা শিখেছেন, যেভাবে মানুষ নেটিভ ল্যাঙ্গুয়েজ শিখে সেভাবে শিখে, আমি চাই সেটা। ঠিক আছে, সো ন্যাচারাল জিনিস বা অর্গানিক জিনিস আমাদের অনেকেরই ভালো লাগে না, বিশেষ করে যারা এই ফিল্ডে কাজ করে, এই মেথডে যারা শিখায় তাদের আরো ভালো লাগে না, সিম্পল হিসাব। ঠিক আছে, আলোচনায় ফিরে আসি। শ্রী কিনেস্থেটিক মেথডে সে ফেল করলো, দেন সে তার মেথডটা অ্যাপ্লাই করলো হচ্ছে আপনার অডিটরি মেথড। অডিটরি মেথড মিন্স লার্নিং এ ল্যাঙ্গুয়েজ বাই লিসেনিং, listening to the language a lot. ওকে, সো কিনেস্থেটিক মেথডে সে ফেল করার পর সে আসলে অডিটরি মেথডে। অডিটরি মেথড মিন্স লার্নিং এ ল্যাঙ্গুয়েজ বাই ইউজিং ইয়োর ইয়ার্স, লার্নিং বাই ইয়োর ইয়ার্স। হ্যাঁ, কান দিয়ে ভাষা শেখা। ঠিক আছে, কান দিয়ে ভাষা শেখা বলা হচ্ছে আপনার অডিটরি মেথড, লিসেনিং এর মাধ্যমে। সো শ্রী স্টার্টেড টু লিসেন সোয়াহিলি ল্যাঙ্গুয়েজ a lot, 1 hours, 2 hours, 3 hours, 5 hours, 10 hours, 15 hours, 20 hours, 23.5 hours a day। সে প্রতিদিন এত বেশি লিসেনিং করা শুরু করলো, 5 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা। এখানে যে রাইটার আছে সে বোঝাচ্ছে সে 23.5 ঘন্টা পর্যন্ত লিসেনিং করেছে। মানে এটা বলার উদ্দেশ্য, মানুষ তো 23.5 ঘন্টা লিসেনিং করতে পারবে না, এটা বোঝানোর উদ্দেশ্য যে লিসেনিং খুবই গুরুত্বপূর্ণ ভাষা শেখার জন্য। সে 23.5 ঘন্টা পর্যন্ত লিসেনিং করেছে, প্রচুর লিসেনিং করেছে। এই লিসেনিং করার ফলে সে ভাষাটা ডেভেলপ করতে পেরেছে। শি স্টার্টেড লিসেন টু সয়েল ল্যাঙ্গুয়েজ আ লট, দেন শি প্র্যাকটিসড, সে লিসেনিং করার পর সে প্র্যাকটিস করলো স্পিকিং। ফাইনালি শি বিকেম এ ফ্লুয়েন্ট স্পিকার, শি বিকেম এ মাস্টার। সে ফ্লুয়েন্ট স্পিকার হলো, সে একজন মাস্টার হলো কি সোয়াহিলি ভাষায়, কিসের মাধ্যমে? লিসেনিং এর মাধ্যমে এবং প্র্যাকটিস ফাইনালি। সো আগে লিসেনিং দেন প্র্যাকটিস, লিসেনিং দেন প্র্যাকটিস, লিসেনিং দেন প্র্যাকটিস, লিসেনিং দেন প্র্যাকটিস। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ন্যাচারাল লার্নিং, অডিটরি মেথড। সো শ্রী ভিজুয়াল মেথড ইউজ করেছে 2 বছর, ফেল হয়েছে। কিনেস্থেটিক মেথড ইউজ করে ফেল হয়েছে, দেন অডিটরি মেথড এসে সাকসেস হয়েছে, যেটাকে বলে লিসেনিং এন্ড প্র্যাকটিস। প্রচুর লিসেনিং করতে হবে, লিসেনিং হয় বেশি, লিসেনিং যদি 100 হয়, প্র্যাকটিস হবে ধরেন 5। মানে সবসময় আপনার ইনপুটটা বেশি হবে, আউটপুটটা কম হবে। ভেরি সিম্পল। আমি যদি একটা কথা বলি, ধরেন আপনি 100টা ওয়ার্ড জানেন, আপনি যখন কথা বলতে যাবেন 100 ওয়ার্ড কিন্তু আপনি বলতে পারবেন না। যখন শুনবেন আপনার কাছে মনে হবে আপনি 100টা ওয়ার্ড পারেন, তার মানে কি আপনি 5টা, 2টা, 3টা, 4টা, 10টা ওয়ার্ড বলতে পারেন। বাট বাকি যে 90টা ওয়ার্ড আপনি জানেন, এগুলো কিন্তু আপনি জানেন কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না। সো ওই ওয়ার্ডগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হলে আপনাকে প্রচুর শুনতে হবে। যত বেশি শুনবেন তত বেশি আপনি ওই ওয়ার্ডগুলো স্পিচে নিয়ে আসতে পারবেন, কথায় নিয়ে আসতে পারবেন। ভেরি সিম্পল ক্যালকুলেশন। ঠিক আছে, সো থ্রি অডিটরি মেথডে সাকসেস হয় আর কি, মানে লিসেনিং এন্ড প্র্যাকটিসের মাধ্যমে। ফাইনালি লিসেনিং দেন প্র্যাকটিস।
ইংলিশ ভার্সেস মিডিয়াম, বাংলা মিডিয়াম স্কুলের বাচ্চাদের সংক্ষেপে দু একটা কথা বলবো, যে বাংলাদেশে ইংলিশ মিডিয়ামের বাচ্চারা খুব দ্রুত ইংলিশ শিখতে পারে। কেন পারে? ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চাদের ইংলিশ ক্লাস নেওয়া হয় ইংলিশে, মানে 50% বাংলা 50% ইংলিশ মিক্স করে ক্লাস নেওয়া হয়। টিচার ক্লাসে ইংলিশে ডেলিভার দ্য স্পিচ। ইংলিশ মিডিয়াম সবগুলো না, কিছু কিছু যারা কোয়ালিটি এনশিওর করতে পারে তারা আর কি। ঠিক আছে, ইংলিশ মিডিয়াম স্কুলের কথা বলছি। ইভেন তাদের ক্লাসে টিচার ইংলিশে ক্লাস নেন, ওনাদের লিসেনিং ক্লাস হয়, পিকচার ডেসক্রিপশন ক্লাস হয়, প্র্যাকটিস ক্লাস হয়, স্পিকিং টেস্টের ক্লাস হয়। সো লট অফ অ্যাক্টিভিটিস এর সুযোগ পায় তারা, দ্যাটস তারা শিখতে পারে। আমাদের যে কোর্স আছে, আমাদের এখানে আমরা প্রচুর, একটা টিচার আপনার সময় প্রচুর ইংলিশে কথা বলবে, একটা টিচার প্রচুর প্রচুর আপনার পিকচার ডেসক্রিপশনের ক্লাস নেবে, টপিকের ক্লাস নেবে, লিসেনিং ক্লাস নেবে, স্পিকিং টেস্টের ক্লাস নেবে, লাইক অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল। যেভাবে আপনাকে আমরা আমরা ট্রিট করবো, একজন অ্যাজ এ চাইল্ড আপনাকে ট্রিট করবো আমরা। ঠিক আছে, আপনাকে আমরা যে ব্রিটিশ যে ক্যারিকুলাম আছে ইংলিশ মিডিয়াম স্কুল, কাইন্ড অফ ওই ওইতে নিয়ে যাবো। লিসেনিং, প্র্যাকটিস, পিকচার ডেসক্রিপশন, টপিক, হ্যাঁ, স্পিকিং টেস্ট, লট অফ অপরচুনিটিস পাবেন ভাষা শেখার জন্য। সব থেকে বেশি আমরা ফোকাস রাখি ইনপুটে, লিসেনিং এ। ওকে, সো এই জন্য ইংলিশ মিডিয়ামের বাচ্চা খুব দ্রুত ইংলিশ শিখতে পারে। আর বাংলা মিডিয়ামে আমরা বাংলাতে পড়ি, যা পড়ি আপনারা জানেন, এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না। আমি জাস্ট বললাম ইংলিশ মিডিয়ামের বাচ্চারা কেন ইংলিশ দ্রুত শিখতে পারে। ঠিক আছে, নেক্সট স্লাইডে আসি। দ্য হিউম্যান ব্রেন ইজ এ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ লার্নিং মেশিন। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, এবং আমার সব থেকে পছন্দের। দ্য হিউম্যান ব্রেন ইজ এ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ লার্নিং মেশিন। মানুষের ব্রেন ন্যাচারালি ভাষা শেখার একটা মেশিন। এখানে তিনটা এক্সাম্পল সবসময় আমি দিয়ে থাকি। নাম্বার ওয়ান, আমরা ভাষা শিখেছি লিসেনিং এর মাধ্যমে। লিসেন টু মি, একটু মনোযোগ দিয়ে শুনবে। আমরা ভাষা শিখেছি লিসেনিং এর মাধ্যমে। পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কাছে আমরা প্রচুর বাংলা কথা শুনেছি। যখন আমাদের মুখ ফুটেছে তখন আমরা বলেছি বা বলার চেষ্টা করেছি। সো আগে আমরা ইনপুট দিয়েছি, দেন কথা শিখেছি। এটাকে বলা আছে ন্যাচারাল লার্নিং। নাম্বার টু, দেখবেন অনেকে মুভি দেখে হিন্দি, তামিল, উর্দু, ফার্সি ভাষায় কথা বলতে, শুধুমাত্র মুভি দেখার কারণে। এটাকে বলে ন্যাচারাল ওয়ে অফ লার্নিং ল্যাঙ্গুয়েজ। এটা বলে ভাষা শেখার ন্যাচারাল ওয়ে। নাম্বার থ্রি, অনেকে প্রবাসে যাওয়ার পরে বিভিন্ন দেশের ভাষায় কথা বলতে পারে। আমাদের অনেক স্টুডেন্ট আছে চায়নাতে, ইংল্যান্ডে, সরি ইটালিতে, সৌদি আরবে, মালয়েশিয়াতে, বিভিন্ন দেশের ভাষায় কথা বলতে পারে তারা। ওরা বলে যে স্যার আমি 3 4 5 মাস 6 মাসে ভাষাটা শিখেছি। এক একজনের সময় বেশি লাগে, কারো কম লাগে, কারো বেশি লাগে, বাট তারা ন্যাচারালি ভাষা শিখেছে। কিভাবে? ওই পরিবেশে বা ওই দেশের মানুষের কথা শুনেছে এবং ওই পরিবেশ অনুযায়ী কথা বলার চেষ্টা করেছে, আস্তে আস্তে তারা ভাষা শিখেছে। এটাকে বলা ন্যাচারাল প্রসেস অফ লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। এটাকে বলা ভাষা শেখার ন্যাচারাল প্রসেস। তারা ন্যাচারালি ভাষা শিখেছে। ঠিক আছে, ইভেন আপনি যদি আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে বা কানাডাতে বা হচ্ছে আপনার ইউকে তে আপনি যদি 3টা মাস গিয়ে থাকেন বা 4টা মাস গিয়ে থাকেন, যে দেশে ইংলিশ তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আপনি দেখবেন 3 4 মাসে মোটামুটি ইংলিশে কথা বলা শিখে যান। কিভাবে শিখবেন? আপনি কি সেখানে যে গ্রামার পড়বেন? আপনি কি সেখানে গিয়ে ট্রান্সলেশন পড়বেন? আপনি কি সেখানে যে রুলস পড়বেন? আপনি কি সেখানে যে টেন্স স্ট্রাকচার পড়বেন? পড়বেন না। আপনি কি করবেন? ওখানে গিয়ে ওই দেশের মানুষের সাথে মিশবেন, তাদের কথা শুনবেন, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনি কথাগুলো বুঝবেন এবং তাদের সাথে সাথে কথা বলার চেষ্টা করবেন। আস্তে আস্তে আপনি ল্যাঙ্গুয়েজটা শিখবেন, আপনার মধ্যে ল্যাঙ্গুয়েজটা ইনকর্পোরেট হবে, আপনি ল্যাঙ্গুয়েজটা ন্যাচারালি শিখবেন। দিস ইজ কল্ড ন্যাচারাল প্রসেস অফ লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। এটাকে বলে ভাষা শেখার ন্যাচারাল প্রসেস। সো এখানে কি ঘটছে? আমরা ল্যাঙ্গুয়েজটা শুনছি, বুঝতেছি এবং কথা বলার চেষ্টা করছি, দেন ভাষা শিখছি। এটাকে বলা হয় ন্যাচারাল ওয়ে। এই জন্য বলা হয় হিউম্যান ব্রেন, দ্য হিউম্যান ব্রেন ইজ এ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ লার্নিং মেশিন। মানুষের ব্রেন ন্যাচারাল ভাষা শেখার একটা মেশিন। আমরা ন্যাচারালি ভাষা শিখতে পারি। একজন বলছে ইংলিশ মিডিয়ামের ব্যাপারটা আছে। ইংলিশ মিডিয়ামের ব্যাপারটা আমি বলছি না, আমি সব স্কুলে খবর জানি না, আমি যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলে জব করেছি দীর্ঘদিন, সো আমার অভিজ্ঞতা থেকে বলছি। ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাসের টিচার 50% ইংলিশ বলে, 50% বাংলা বলে, যে ক্লাস নেই। ইভেন কিছু কিছু ক্লাসের টিচারকে বলে দাও এই ক্লাসে আপনি 95% ইংলিশ কথা বলবেন, মানে টপিকটা আপনাকে ইংলিশে বোঝাতে হবে। তার মানে বুঝেন ক্লাসে বাচ্চারা কত সুন্দর ইংলিশ শুনে অভ্যস্ত বা কতটা ইংলিশ বোঝে। এই জন্য তাদেরকে বলে 95% ইংলিশ টপিকটা বোঝাবেন। অর্থাৎ আমি ধরেন পড়াচ্ছি হচ্ছে আপনার ম্যাথে, ধরেন পড়াচ্ছি যে প্রফিট এন্ড লস পড়াচ্ছি ম্যাথে, অঙ্কের ক্লাস নিচ্ছি প্রফিট এন্ড লস। আমাকে বলা হচ্ছে প্রফিট এন্ড লস এর আপনি ক্লাস দিবেন, 85% টু 95% ইংলিশে কথা বলবেন প্রফিট এন্ড লসের ক্লাসে। সো বুঝেন তাদের তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কোন পর্যায়ে আছে, যে প্রফিট এন্ড লসের ক্লাসে টিচার আমাকে বলছে 85% টু 95% ইংলিশে বলবেন। এবং তাদের কোর্সের সুবিধা, তাদের কি সুযোগ পায়? তারা লিসেনিং ক্লাস হয়, এই যে ক্লাসের বাইরেও লিসেনিং ক্লাস হয়, ক্লাসের বাইরে প্র্যাকটিস ক্লাস হয়, তাদের ক্লাসের বাইরে স্পিকিং প্র্যাকটিস টেস্ট হয়, ক্লাসের বাইরে পিকচার ডেসক্রিপশন হয়, ক্লাস পিকচার দিয়ে বলা এই পিকচারটা আপনি ইংলিশে ডেসক্রাইব করেন। সো লট অফ অপরচুনিটিস পায় তারা, যার কারণে তারা দ্রুত ইংলিশে শিখতে পারে। বাট আমরা পারি না। ঠিক আছে, কেন? আমাদের বাংলা মিডিয়াম স্কুলে ইংলিশ টিচার তো বোঝেন, আপনারা জানেন আমি এই বিষয়ে কথা বলতে চাই না। আমরা বাংলা মিডিয়ামে আমরা ইংলিশ পড়ি বাংলায়, ভেরি সিম্পল কথা। ঠিক আছে,
ওকে, সো আশা করছি দ্য হিউম্যান ব্রেন ইজ এ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ লার্নিং মেশিন ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আমরা ন্যাচারালি ভাষা শিখতে অভ্যস্ত। আমরা বাংলা শিখেছি ন্যাচারালি, দেশের বাইরে গিয়ে মানুষ বিভিন্ন দেশে ভাষা শিখে ন্যাচারালি। ইভেন আপনি মুভি দেখে অনেকে দেখবেন হিন্দি, তামিল, উর্দু ভাষায় কথা বলতে পারে, এটা ন্যাচারাল প্রসেস। সো আমরা ল্যাঙ্গুয়েজ শেখার ওয়ে হচ্ছে শুনতে হবে, বুঝতে হবে এবং বলার চেষ্টা করতে হবে, তাহলে আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। সিম্পল ক্যালকুলেশন। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ লিসেনিং, যখন লিসেনিং করব তখন অ্যাক্টিভলি লিসেনিং করতে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি যখন মুভি দেখেন বা কোনো ড্রামা সিরিজ দেখেন, সিম্পল ড্রামা নাটক, বাংলাদেশের নাটক আমরা যখন দেখি, তখন আমাদের মনোযোগ কত পার্সেন্ট থাকে? বলা যায় 90 to 80% বা 100% মনোযোগী থাকে। এমন হয় যে আমরা মুভি দেখতে দেখতে আমাদের চরিত্রের মধ্যে আমরা ঢুকে যাই, এমন হয় আমরা চরিত্রের মধ্যে ঢুকে যাই লিসেনিং করার সময় বা মুভি দেখার সময়। বাট যখন আমরা লিসেনিং করি, কোন একটা অডিও, ভিডিও, পডকাস্ট বা কোনো নিউজ ইংলিশ লিসেনিং করি, তখন আমাদের মনোযোগ খালি উড়ে বেড়ায়। ঠিক আছে, একবার ওইখানে, একবার গার্লফ্রেন্ডের কাছে, একবার যারা বিবাহিত তাদের ওয়াইফের কাছে, ফ্যামিলিতে, জবে, হ্যাঁ, মন খালি উড়ে বেড়ায়। ট্রাস্ট মি, এটা হয় আমাদের সাথে। তার মানে কি আমরা অ্যাক্টিভলি লিসেনিং করতে পারছি না? লিসেনিং করতে হবে অ্যাক্টিভলি। আমরা করি প্যাসিভ, প্যাসিভ লিসেনিং করি, মানে আমরা লিসেনিং প্লে করে দিচ্ছি, আমাদের মাইন্ড উড়ে বেড়াচ্ছে। যেটা নামাজি হয়, সবার সাথে নামাজি যেটা হয়, ভালো জিনিসের সবসময় শয়তান বেশি নাড়া দেয়। আপনি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য লিসেনিং করছেন, শয়তান আপনাকে নাড়া দিচ্ছে। আপনি নামাজ পড়ছেন ভালো কাজে, শয়তান আপনাকে নাড়া দিচ্ছে। ঠিক আছে, সো আমাদের মন উড়ে বেড়ায়। সো ভালো কাজে সবসময় নাড়া দেয় আমাদের শয়তান। সো লিসেনিং করতে হবে অ্যাক্টিভলি। এটা যদি করতে পারেন, আপনার ল্যাঙ্গুয়েজটা ন্যাচারাল হবে। এবং বুঝে বুঝে লিসেনিং করতে হবে, কম্প্রিহেন্সিভ লিসেনিং হবে, এবং সেটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করছি। সো অ্যাক্টিভ এন্ড প্যাসিভ লিসেনিং এর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? সো লিসেনিং কি অ্যাক্টিভলি করবো না প্যাসিভলি করবো? প্যাসিভ করবো এখন থেকে। অ্যাক্টিভ লিসেনিং করবো না প্যাসিভ লিসেনিং করবো? কোনটা করবো এখন থেকে বলেন? আপনি আমার কোর্সে ভর্তি হন বা না হন, আমি বারবার এই কথাটা বলছি, হন বা না হন আই ডোন্ট কেয়ার, বাট আপনাদেরকে যদি আপনি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে চান, আপনাকে লিসেনিং করতে হবে অ্যাক্টিভলি এবং রেপিটেডলি। এই ব্যাপারে কথা বলবো আমরা। লিসেনিং লাইক এ বেবি, স্পিচ কামস ফ্রম লিসেন, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। যখন আপনি লিসেনিং করছেন, যখন আপনি লিসেনিং করছেন, তখন আপনি কি করেন? আমরা মনে করি কি লিসেনিং করবো আমরা হচ্ছে সিএনএন, বিবিসি, লট অফ থিংস আমরা লিসেনিং করবো, কঠিন কঠিন জিনিস, এটা আমরা শুরু করে দিই। বাট ট্রাস্ট মি, লিসেনিং করার সময় আমরা যদি মোর দেন 80 to 90% যদি আপনি না বোঝেন, তাহলে ওই লিসেনিং আপনার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে কাজে দিবে না। এমন কিছু লিসেনিং করতে হবে যেটা আপনি 90% বা মোর দেন 90% বোঝেন সেইটা। এই জন্য বলা হয় লার্নিং ম্যাটেরিয়ালস। লার্নিং ম্যাটেরিয়ালস বলতে যেটাকে বলা হচ্ছে আপনার যে ম্যাটেরিয়ালস গুলো লার্নারদের জন্য ডিজাইন করা হয়েছে, অর্থাৎ আপনি একজন স্টুডেন্ট, আপনার জন্য ডিজাইন করা, আপনি ল্যাঙ্গুয়েজ লার্নার, আপনার জন্য ডিজাইন করা হয়েছে, সেটাকে বলা লার্নিং ম্যাটেরিয়ালস। ঠিক আছে, লার্নার জন্য যে ম্যাটেরিয়াল ডিজাইন করে সেটাকে বলা লার্নিং ম্যাটেরিয়ালস। আপনাকে লার্নিং ম্যাটেরিয়ালস লিসেনিং করতে হবে। ঠিক আছে, টিচারদের জন্য না, স্টুডেন্টদের জন্য। আপনি একটা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ শিখছেন, আমি একটু সহজ করে বুঝাই। বা ধরেন ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে, কিছু ভিডিও আছে ধরেন হলিউডের মুভি, মুভির পারপাস কি? আপনাকে এন্টারটেইন করা, ল্যাঙ্গুয়েজ শেখানো না। আচ্ছা, একজন টিচার ইংলিশ শেখান, ধরেন হচ্ছে এজে হোক বা ক্রিস বা হচ্ছে লিজ, এরা কি জন্য ভিডিও তৈরি তৈরি করে? আমাদেরকে ইংলিশ শেখানোর জন্য, রাইট? সো ওনাদের ভিডিওগুলোকে বলা হয় লার্নিং ম্যাটেরিয়ালস। মানে টিচারদের, আজকে রাতে 9টায় ক্লাস আছে, আগামী সোমবারে মূল ক্লাস হবে ইনশাআল্লাহ। ওকে, সো আমরা এই ব্যাপারে পরে কথা বলবো। ঠিক আছে, ক্লাসের ব্যাপারে, কোর্সের ব্যাপারে আমরা ডিটেলস পরে কথা বলবো। সো মানে আগে আলোচনা শুনেন, অনেক আলোচনা আছে, আমরা খুব দ্রুত শেষ করার চেষ্টা করছি। আপনার অনেক ভালো লাগবে আশা করছি, এগুলো আপনার লাইফে কাজে দিবে, শুধু কোর্সে না, শুধু শুধু 2-1 দিনের জন্য, আপনার হোল লাইফে কাজে দিবে এজ এ ল্যাঙ্গুয়েজ লার্নার। কোথায় ছিলাম যেন আমরা? লিসেনিং এর সময়। এই যে হক, কি, লিজ, যারা ভিডিও তৈরি করে, কেন তৈরি? আমাদের ইংলিশ শেখানোর জন্য। সো ওনাদের ভিডিওগুলোকে বলা হয় লার্নিং ম্যাটেরিয়ালস। সো লার্নিং ম্যাটেরিয়ালস আমাদের শুনতে হবে, মুভি না, ইংলিশের ক্ষেত্রে। সো মুভি যখন দেখবেন, মুভির পারপাস আলাদা। সো লার্নিং ম্যাটেরিয়াল যখন বেশি বেশি শুনবেন, এগুলো ইজি হয়, এগুলো শুনতে ভালো। যেমন মুভি কিন্তু অনেক কথা আমরা বুঝতে পারি না। হ্যাঁ, তারা ন্যাচারাল কথা বলে, তারা একবার মানে নেটিভ ল্যাঙ্গুয়েজে কথা বলে, যে আমরা বুঝতে পারি। এই জন্য বলা লিসেনিং করার সময় ইজি লিসেনিং করতে হবে, এবং লাইক এ বেবি, বেবির মতো লিসেনিং করতে হবে, সহজ লিসেনিং করতে হবে, রিপিটেড লিসেনিং করতে হবে, তাহলে আপনি লার্নিংটা শিখতে পারবেন। এখন বলা হচ্ছে, একটা সেন্টেন্স দেওয়া আছে এখানে, যে স্পিচ কামস ফ্রম লিসেনিং, কথা আসে লিসেনিং এর মাধ্যমে। আপনি যে শুনবেন, এটা হচ্ছে লিসেনিং, এবং এই শোনার মাধ্যমে আপনার মুখ থেকে কথা আসবে। স্পিচ কামস ফ্রম লিসেনিং, আপনাকে লিসেনিং এর মাধ্যমে কথা বলতে হবে, প্রচুর লিসেনিং করতে হবে উইথ লটস অফ রেপিটেশন। এই ব্যাপারে আমরা পরে কথা বলছি। মনে রাখবেন, স্পিচ কামস ফ্রম লিসেনিং, কথা আসে লিসেনিং এর মাধ্যমে। আপনি যত বেশি শুনবেন, তত বেশি কথা বলতে পারবেন। আচ্ছা, সহজ একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি
3 মিনিট একটা ভিডিও দেখছেন, 5 মিনিট একটা ভিডিও, 5 মিনিটসের, আপনি এই ভিডিওটা খুবই সহজ, 100% আপনি বোঝেন ইংলিশ ভিডিও। আপনি যদি ভিডিওটা ধরেন 3বার দেখলেন, তাহলে কি হবে, আপনি ভিডিওটা কি আলোচনা হচ্ছে বুঝতে পারবেন, রাইট? সো ধরেন আপনি 4বার, 5বার, 10বার শুনলেন, আপনি কি বুঝতে পারবেন যে আপনি মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন, মোটামুটি কি ইউজ হচ্ছে বুঝতে পারছেন। যদি আপনি ভিডিওটা 20বারে বেশি দেখেন, 20-30বার যদি দেখেন, লিসেনিং করেন বুঝে বুঝে একটা 5 মিনিটের ভিডিও, আপনার মধ্যে কি হবে, কি পরিবর্তন আসবে, কি মনে হচ্ছে আপনার কাছে? আপনার কাছে মনে হচ্ছে আপনি 20বার বা 21বার বা মানে 20-30বার লিসেনিং করার কারণে বুঝে বুঝে আপনি অটোমেটিক ওই ভিডিওর কিছু কথা বলতে পারবেন, পারবেন কিনা? ইয়েস অর নো? আমার কথা বোঝেন না মনে হয়? একটা 5 মিনিটের ভিডিও যখন আপনি 20বার 21বার শুনবেন মনোযোগ দিয়ে, 5 মিনিট একটা অডিও 20-21বার যখন বারবার মনোযোগ দিয়ে শুনবেন, তখন দেখবেন অটোমেটিক ওই ভিডিওর কিছু ওয়ার্ড, কিছু সেন্টেন্স, কিছু স্পিচ, কিছু সাবজেক্ট, কিছু ফ্রেজ আপনি অটোমেটিক ইউজ করতে পারছেন স্পিকিং এ। হ্যাঁ, এটাকে বলা হয় ন্যাচারাল প্রসেস অফ লার্নিং ল্যাঙ্গুয়েজ। এটা আপনি বলতে পারেন যে আমার তো বারবার শুনে শুনে মুখস্থ হয়ে, আরে ভাই হোক না কেন, আপনি বাংলা কথা বলছেন, এটা আপনার মুখস্থ হয়ে গেছে, কারণ আপনি এটা ন্যাচারালি শিখেছেন। এই যে আমি ভাত খাই, এই কথাটা কিন্তু আপনি একবারে বলা শিখতে পারেননি, আপনি বারবার। আমার একটা ভাগ্নি আছে ছোট, কেবল তার মুখ ফুটতেছে, সো গতদিন হুট করে ভাত শব্দটা উচ্চারণ করেছে। সো তখনই আমি আমার ওয়াইফের সাথে আলোচনা করলাম, বাচ্চারা এইভাবে ভাষা শিখে, যে শুধু ভাত বললো আজকে, আমি ভাত খাবো এই কথাটা সে বলতে এখন তো সে পারবে না, আরো শুনবে অনেকবার, যখন তার মুখ ফুটবে তখন সে বলতে পারছে। আগে আমাদের ইনপুট দিতে হচ্ছে, তারপরে আমরা কথা বলতে পারছি। সো যখন আপনি বারবার 21বার লিসেনিং করলেন একটা একটা ভিডিও 5 মিনিটে বারবার বুঝিয়ে বুঝিয়ে, সো অটোমেটিক দেখবেন আপনি ওই ভিডিওর কিছু শব্দ, কিছু ওয়ার্ড আপনি বলতে পারবেন। আমি বলছি না 5 মিনিটের ভিডিওতে পুরাটা বলতে পারবেন, ব্যাপারটা এরকমটা না, বাট ওইখানকার অনেক কিছু আপনি ন্যাচারালি আপনার মুখ থেকে বের হবে। এই জন্য বলে স্পিচ কামস ফ্রম লিসেনিং, কথা আসে লিসেনিং এর মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, পরের স্লাইডে আসি আমরা। লার্ন ডিপলি উইথ লটস অফ রেপিটেশন, আমার সব থেকে গুরুত্বপূর্ণ একটা মানে পছন্দের একটা জিনিস। মানে আমি আপনাদের যে একটু আগে বললাম লার্ন ডিপলি উইথ লটস অফ রেপিটেশন, যে ব্যাপারটা এখন বলছি সেটা হচ্ছে, একটু আগে বললাম যে আহ 21বার লিসেনিং করার কথা, কেন বললাম, বা তারও বেশি ডিপলি লিসেনিং করে, লার্ন ডিপলি উইথ লটস অফ রেপিটেশন, মানে আপনি যখন লিসেনিং করছেন। আচ্ছা, আমি যদি আপনাকে বলি, এখানে অনেকেই ধরেন আপনি শুনে থাকবেন যে অনেক টিচার আপনাকে গ্রামার ট্রান্সলেশন পড়াচ্ছে, পাশাপাশি বলছে আপনাকে লিসেনিং করতে হবে। আচ্ছা, আপনি কি কখনো শুনেছেন যে কোনো টিচার আপনাকে বলেছে একটা ভিডিও বা একটা অডিও মোর দেন 21 টাইমস লিসেনিং করতে হবে? কে বলেছে আপনাকে? ইয়েস অর নো? একটু অনেস্টলি রিপ্লাই দিবেন, অনেস্টলি রিপ্লাই দিবেন যে আপনি কোন টিচার বলেছে লিসেনিং যখন করছেন, আপনি কোনো ভিডিও বা অডিও যখন লিসেনিং করবেন, আপনি মোর দেন 21বার লিসেনিং করেন, মোর দেন 42 টাইমস লিসেনিং। আমাদের সেট হচ্ছে 21বার, 42বার, 63বার, এভাবে ভাগ করা থাকে। কে বলেছে আপনাকে? এটাকে বলে ডিপ লার্নিং বলে। একজন বলছে আমি বলেছি, তার মানে উনি আমার আগে ক্লাস করেছেন, ঠিক আছে? সো আমাদেরকে ডিপলি লিসেনিং করতে হবে, বারবার বারবার বারবার। যখন বারবার একটা জিনিস লিসেনিং করবেন, দেখবেন ওই ভিডিওর মধ্যে ওই ওই টপিকের মধ্যে কিছু বিষয় আপনি অটোমেটিক বলতে পারছেন। এটাকে বলে ন্যাচারাল প্রসেস অফ লার্নিং ল্যাঙ্গুয়েজ। আমাদের গ্রামারও ওইভাবে শেখানো হয়নি, গ্রামারও ডিপলি শেখানো হয়নি। এই জন্য আমাদের ক্লাস 5-এ, ক্লাস 6-এ, 7-এ, 8-এ, 9-এ, 10-এ, এইচএসসি তে অ্যাডমিশন টেস্টে এসে 8টা ক্লাস, জবে এসে 9টা ক্লাস। সো ক্লাস 5, 6, 7, 8, 9, 10, এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 8টা ক্লাস, অ্যাডমিশন টেস্ট একটা ক্লাস, 9টা ক্লাস, জব এসে একটা ক্লাস, ধরছি আমি 10টা ক্লাস। সো 10টা ক্লাসে 10বার কোর্স করতে হয়েছে ইংলিশ গ্রামারে, রাইট আর নট? আমার কথা কি ঠিক আছে? ইংলিশ গ্রামারে 10বার কোর্স করতে হয়েছে কম বেশি। আমি ক্লাস 1, 2, 3, 4, 5 বাদ দিলাম, 4 4 বাদ দিলাম, 5 থেকে ধরলাম। সো 5, 6, 7, 8, 9, 10 এসএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, অ্যাডমিশন টেস্ট একটা ধরেছি, জব একটা ধরেছি। সো 10টা ক্লাস ধরলাম। সো 10টা ক্লাসে আমরা ইংলিশ গ্রামার পড়েছি। এখন আমাকে বলেন, টেন্স 10টা ক্লাসেই 12টা ছিল, টেন্স 10টা ক্লাসে 12টা ছিল, ভয়েস 10টা ক্লাসে 2টা ছিল, ঠিক আছে? হ্যাঁ। সো প্রত্যেকটা টপিক সেম ছিল, ডেফিনিট আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেলই ছিল, চেঞ্জ হয়নি। টেন্সের স্ট্রাকচার সেম ছিল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সেম ছিল, ঠিক আছে? রাইট ফ্রম ভার্ব সেম ছিল, যে ভার্বের সাথে কি বলে সেন্টেন্সে নাও এট দিস মোমেন্ট থাকলে ভার্বের সাথে আইএনজি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? আপনাদের সকল প্রশ্ন নেওয়া হবে, প্লিজ একটু একটু আহ একটু 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 সময় দিবেন, আমরা লাস্টে আপনাদের সাথে কিউএস সেশন আছে, আপনাদের সকল প্রশ্ন উত্তর দেওয়া দেওয়া হবে আর কি, ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আমি বলছি আমরা প্রতিটা ক্লাসে পড়ছি গ্রামার, প্রত্যেকটা ক্লাসে গ্রামার পড়ছি। So, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার পড়েছি কিভাবে, রাইট ফর্ম ভার্বসে নাও এট দিস মোমেন্ট থাকলে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তারপরে কি ইয়েস্টারডে, এগো, লং সিন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। ভাই আমি তো আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম বাংলাদেশে, আমি তো বাংলাদেশি মানুষ, সো আমি পড়েছি। সো সেম জিনিস আমি প্রত্যেকটা ক্লাসে পড়েছি, পড়েছি কিনা?
সো এই জিনিসটা যদি আমরা ডিপলি স্টাডি করতাম, আমাদের যদি কোনো টিচার মেথড দিত, কোনো টিচার আমাদের বলতো যে ইংলিশ গ্রামার একবার পড়ার জিনিস, বারবার না, আমাদের বারবার পড়তে হইতো না। ধরেন আমি স্কুলের ক্লাস 6, 7, 8 বাদ দিলাম, 9-এ যদি একটা টিচার আপনাকে ভালো করে গ্রামার পড়াতো বা পড়াতেন, আপনাকে কিন্তু পরবর্তী গ্রামার পড়তে হইতো না। বা যদি উনি আপনাকে মেসেজ দিতেন যে আমাদেরকে ডিপলি স্টাডি করতে হবে, রিপিটেডলি স্টাডি করতে, ঠিক আছে, এই মেসেজ আমাদেরকে দেওয়া হয়নি, দ্যাটস আমাদেরকে বারবার প্রত্যেকটা ক্লাসে ইংলিশ পড়তে হচ্ছে, গ্রামার পড়তে হচ্ছে। ওকে, আমাদের কিউ সেশন থাকবে, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনাদের ওয়েট করতে হবে, আমরা এখন কোনো প্রশ্ন নেব না, কারণ আমরা এখন আলোচনা করছি। ওকে, কারো যদি প্রশ্ন থাকে আমাদের ওয়েট করতে হবে, আমরা এখন কোনো প্রশ্ন উত্তর দিতে পারছি না, আমাদের কিউ সেশন আছে, আমরা কিউ সেশন আপনাদের প্রশ্ন নেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। যিনি যিনি মেসেজ করে বের হয়ে গেছেন উনি একজন এজেন্ট সম্ভবত, দ্যাটস উনি এবার প্রশ্ন করেছে। সো একজন ট্রু লার্নার উনি শেষ পর্যন্ত থাকবেন। আপনার যদি মনে হয় যে আমি আপনাদের সাথে মজা করছি, আমি আপনাদের সাথে ফাজলামি করছি, দেন ইউ ক্যান লিভ, ঠিক আছে। আমি আপনার সাথে যে কথাগুলো বলছি এটা হাই থটের একটা কথাবার্তা বলছি, এটা একটা ল্যাঙ্গুয়েজ নেই, এবং ইটস অল অ্যাবাউট রিসার্চ, এগুলো সব গবেষণার কথা, এবং এগুলা সবকিছু গবেষণা বলা যায়, গবেষণা থেকে লাগে। আপনারা যারা স্টিফেন ক্র্যাশের নাম শুনেছেন, এজি হকের নাম শুনেছেন, ওনাদের লাইফ নিয়ে স্টাডি করে দেখবেন, ওনাদের আর্টিকেল থেকে বিষয়গুলো নেওয়া, ঠিক আছে। আমি এজি হক, স্টিফেন ক্র্যাশের নিয়ে কথা বলবো, সো আশা করছি আপনারা বুঝতে পারবেন। সো এক ভদ্রলোক প্রশ্ন করে বের হয়ে গেছে, তার মানে কি? ওই যে ডক্টর জাহাঙ্গীর কবিরকে মানুষ খুন করার চেষ্টা করেছিল, আপনারা জানেন, ওনার একটা বড় পেজ হ্যাক করা হয়েছিল, উনি ন্যাচারাল প্রসেস দিয়ে কাজ করেন তাই। ওকে, সরি, মাঝে মধ্যে আসলে কিছু মেসেজ আসে, মন খারাপ হয়ে যায়। আমি একটু দাঁড়ান, একটা নোট নিয়ে। ওকে, সো আমরা কথা বলছিলাম, স্লাইডে ফিরে যাই। প্র্যাকটিসিং উইথ মিস্টেক্স, এই কথাটা যেটা বলছিলাম, এখানে বলা হচ্ছে প্র্যাকটিসিং উইথ মিস্টেক্স ইজ মাচ বেটার দেন নট প্র্যাকটিসিং এট অল। মানে ভুল সহ প্র্যাকটিস করা একেবারে প্র্যাকটিস না করার চেয়ে অনেক ভালো। আপনি প্র্যাকটিস যখন করবেন আপনার ভুল হবে, খুব সিম্পল একটা কথা। বাট যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না। মানে আপনার ভুল হবে, খুবই সিম্পল। ইউ আর মেকিং মিস্টেক্স, ইউ আর প্র্যাকটিসিং, ইউ আর মেকিং মিস্টেক্স, ইট মিনস ইউ আর গ্রোয়িং, ইউ আর ইমপ্রুভিং। আপনি গ্রো করছেন, আপনি ইমপ্রুভ করছেন। বাট যদি আপনি প্র্যাকটিস না করেন আপনি গ্রো করতে পারবেন না, আপনি ইমপ্রুভ করতে পারবেন না, ভেরি সিম্পল। সো প্র্যাকটিস করতে হবে, ভুল হবে, এটা ন্যাচারাল প্রসেস ল্যাঙ্গুয়েজ শেখার, ভুল হবে। এখন আপনি যদি মনে করেন শুধু প্র্যাকটিস করে ল্যাঙ্গুয়েজ শিখবেন, এখানে একটা প্রবলেম আছে। আমাদেরকে ইনপুট নিয়ে কাজ করতে হবে, যেটা লিসেনিং। ইনপুট বলতে কেন বোঝাচ্ছি, ধরেন আপনি 100টা ওয়ার্ড জানেন, একটু আগে এই কথাটা বলেছিলাম, আপনি যদি প্র্যাকটিসে যান কিন্তু আপনি সবসময় কিন্তু আপনার মাথায় 100টা ওয়ার্ড সবসময় আপনি বলতে পারবেন না। সর্বোচ্চ আপনি 20টা ওয়ার্ড বলতে পারবেন। যখন আপনি ইনপুট দিবেন বেশি বেশি, তখন কি হবে, আপনার যে জানা 100টা ওয়ার্ড আছে আপনি বারবার শুনছেন, নতুন ওয়ার্ড শুনছেন। সো যখন আপনি প্র্যাকটিস করবেন, শুনবেন এবং যখন প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার মধ্যে নতুন নতুন ওয়ার্ড তৈরি হবে, নতুন নতুন ওয়ার্ড বা আপনার জানা পুরাতন ওয়ার্ড গুলো আপনি বলতে পারবেন। সো ইনপুট যত দিবেন তত আপনি প্র্যাকটিসে আপনার কি আউটপুটের পরিমাণটা বাড়বে। বুঝতে পেরেছেন? যত বেশি ইনপুট দিবেন তত আউটপুটে বা প্র্যাকটিসে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, বা আপনার স্পিকিং স্কিলটা বাড়বে, ঠিক আছে। সো ইনপুটে গুরুত্ব দিতে হবে, যত বেশি ইনপুট করবেন তত আপনার আউটপুট ভালো হবে, আপনার জানা শব্দগুলো আপনি বেশি বেশি স্পিচে আপনি নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। ওকে, ফাইন, নেক্সট নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে প্র্যাকটিস করার যে কথাটা বলা হয়, আপনি ধরেন যে আমরা একটা গল্প শুনেছি স্কুলে, যে দুই বন্ধু সাইকেল কিনেছে, এক বন্ধু সাইকেল চালানো কেনার জন্য বই কিনেছে, আর একজন সাইকেল কিনেছে। যে সাইকেল কিনেছে সে ভাষা শিখে গেছে, বাট সে যে সাইকেল কিনেনি সে হচ্ছে দুই দুই চ্যাপ্টার বা তিন চ্যাপ্টার পড়েছে, বাট যে সাইকেল কিনেছে সে ভাষা শিখে গেছে। মানে কি, আপনি যখন প্র্যাকটিস করবেন আপনার ল্যাঙ্গুয়েজটা দ্রুত ডেভেলপ হবে। ইনপুট করবেন এট দ্য সেম টাইম লিসেনিং, সরি প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার ল্যাঙ্গুয়েজটা দ্রুত ডেভেলপ, ঠিক আছে। সো এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্স অফ বিং গুড অ্যাট আস্কিং এন্ড আনসারিং কোশ্চেন। আমরা যখন প্রশ্ন উত্তর করা ভালো শিখবো তখন আমাদের ল্যাঙ্গুয়েজটা দ্রুত ডেভেলপ হবে। এখানে বলা হচ্ছে যে কোনো কোশ্চেন, যে কোনো কনভারসেশন, যে কোনো ডায়ালগ মূলত কিউ সেশনের উপর ডিপেন্ড করে। whenever you are making a conversation with your friend, when you are facing your friends to make a conversation, you are asking a lot of questions, আপনি প্রচুর প্রশ্ন করছেন, he is also asking you question and you are answering। আপনারা যখন একে অপরের সঙ্গে কনভারসেশন করছেন, প্রশ্ন উত্তর করছেন বা ডায়ালগ করছেন, একে অপরকে আমরা প্রচুর প্রশ্ন করি বা উত্তর করি, এটাকে বলে কিউ সেশন। সো কিউ সেশনে খুবই ভালো পারতে যদি আপনি পারেন তাহলে আপনার স্পিকিং ফ্লুয়েন্সিটা দ্রুত ডেভেলপ। সো আমরা ফোকাস করি আমাদের কোর্সে কিউ সেশন কিভাবে ভালো করা যায়, কিউ সেশন কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়। সো যত বেশি প্রশ্ন উত্তর ভালো পারবেন তত বেশি আপনি
স্পিকিংটা দ্রুত ইমপ্রুভ করতে পারবেন, ঠিক আছে? এই যে পার্সেন্টেজ অফ আন্ডারস্ট্যান্ডিং, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যেটা আমি প্রথমে একটু হিন্টস দিয়েছিলাম। আমি এখন যে ছোট্ট একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, যে আমি শুরু থেকে এই পর্যন্ত আপনাদের সাথে কথা বলছি, আমি যদি আপনাদের সাথে ধরেন 100টা ওয়ার্ড বলি ইংলিশে, 100টা ওয়ার্ড ধরেন আমি ইংলিশে উচ্চারণ করছি এই পর্যন্ত, এই 100টা ওয়ার্ডের মধ্যে কতগুলো ওয়ার্ড আপনি জানেন? কত পার্সেন্ট? 100%? 90%? 95%? না 20%? চ্যাট বক্সে লিখেন কত পার্সেন্ট। আশা করছি ম্যাক্সিমামই 90 to 100% হওয়ার কথা, বা 80% হওয়ার কথা, ঠিক আছে? উনি কিছু বলতে চাচ্ছেন, সম্পর্ক আপনার কথা বোঝা যাচ্ছে না। স্যার চ্যাট ডিজেবল। ও আচ্ছা, সরি সরি সরি। আচ্ছা, চ্যাটটা আমি অন করে দিচ্ছি। কত পার্সেন্ট বলেন? সো অনেকের ক্ষেত্রে 100%, কারো ক্ষেত্রে 70, 80, 90, 20%, ঠিক আছে? So, আমি এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন দেখবেন যে কোনো ইংলিশ স্পিচ শোনেন, আপনি মোটামুটি বোঝেন। হ্যাঁ, তার মানে কি আপনি অনেক ওয়ার্ড জানেন। আপনার সামনে যে যখন কেউ যখন ইংলিশে কথা বলছে আপনি বোঝেন, মোটামুটি আপনি বলতে পারেন। আপনার সাথে সেই স্পিকার পার্থক্য, আপনি আপনার জানা শব্দগুলো স্পিচে নিয়ে আসতে পারেন, সরি পারেন না, বা কথা নিয়ে আসতে পারেন না, বাট যে স্পিকার আপনার সামনে কথা বলছে সে তার জানা শব্দগুলো স্পিচে নিয়ে আসতে পারে বা কথা নিয়ে আসতে পারে, বাট আপনি আপনার জানা শব্দগুলো স্পিচে নিয়ে আসতে পারেন না বা কথা নিয়ে আসতে পারেন না। ভেরি সিম্পল। আপনার সামনে কেউ যখন ইংলিশে কথা বলছে আপনি সব বুঝেন, আপনি সব জানেন বা মোটামুটি জানেন, এর মানে হচ্ছে আপনার সামনে কেউ যখন কথা বলছে, সে যে শব্দগুলো ইউজ করে কথা বলছে, সে যে বাক্যগুলো ইউজ করে কথা বলছে, সেগুলো আপনি জানেন। আপনার সাথে তার পার্থক্য হচ্ছে আপনি আপনার জানা শব্দগুলো স্পিচে নিয়ে আসতে পারেন না বা কথায় নিয়ে আসতে পারেন না, বাট সে তার জানা শব্দগুলো, সে তার জানা বাক্যগুলো স্পিচে নিয়ে আসতে পারে বা কথা নিয়ে আসতে পারে। খুবই সিম্পল, আপনার সাথে পার্থক্য একজন স্পিকার, ঠিক আছে? সো লেটস গো ব্যাক টু দ্য স্লাইড। মানে কি আমরা ইংলিশ বুঝি বাট বলতে পারি না, আমরা যথেষ্ট ওয়ার্ড জানি। দেখেন, ইউ আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ হুইচ মিনস ইউ নো দ্য ওয়ার্ডস আই ইউজ হোয়েন স্পিকিং। আপনি আমার কথা বোঝেন, তার মানে কি আপনি আমার জানা শব্দগুলো আপনি জানেন, আমরা আমার বলা শব্দগুলো জানেন। তাহলে কি করতে হবে আপনাকে? আপনার জানা শব্দগুলো স্পিচে অ্যাপ্লাই করতে হবে, বা ইউ আর সো ইন্টারেস্টিং ইংলিশ ফ্রম মাই আইস ইউ আর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখেন, এখন আমরা ওয়ার্ড জানি, বাট আমাদের শিখতে হবে কিভাবে ওয়ার্ডগুলো স্পিচে অ্যাপ্লাই করতে হয় বা স্পিকিং অ্যাপ্লাই করতে, এটা আমাদের শিখতে হবে। ইউ আর ভেরি ক্লোজ টু দ্য ইংলিশ স্পিকিং। আপনি ইংলিশ স্পিকিং খুবই কাছাকাছি আছেন, যেহেতু আপনি ইংলিশ ওয়ার্ড পারেন মোটামুটি, ঠিক আছে? এখন দেখেন ভোকাবুলারি উইথ কনটেক্সট, আমরা ভোকাবুলারি পড়ি কিভাবে? কনটেক্সট অনুযায়ী না, লিস্ট আকারে একটা তালিকা ধরে মুখস্থ করি আমরা ভোকাবুলারি, বাট আমাদের শিখতে হবে কনটেক্সট আকারে, প্রসঙ্গ অনুযায়ী। যে টপিক পড়বো আমরা সেই টপিকে ভোকাবুলারি পড়বো, যে পিকচার দেখবো সেই পিকচার, যে লিসেনিং করবো সেই লিসেনিং অনুযায়ী ভোকাবুলারি শিখবো, প্রসঙ্গ অনুযায়ী, যাতে আপনি সেই ভোকাবুলারিটা স্পিচে অ্যাপ্লাই করতে পারেন, কথা অ্যাপ্লাই করতে পারেন। লিস্ট আকারে ভোকাবুলারি শিখে লাভ নাই। হ্যাঁ, যেমন 100টা ওয়ার্ড দেওয়া আছে একটা লিস্ট আকারে, 500, 1000 ওয়ার্ড দেওয়া আছে, প্রতিদিন 20টা 30টা ওয়ার্ড পড়ছি, এগুলো আসলে লাইফে খুব একটা কাজে দেয় না, জাস্ট পড়াই হয়, সময় ওয়েস্ট হয়। সো আমাদের প্রসঙ্গ অনুযায়ী, প্যাসেজ অনুযায়ী, স্টোরি অনুযায়ী, লিসেনিং অনুযায়ী, পিকচার অনুযায়ী, টপিক অনুযায়ী ভোকাবুলারি পড়তে, যেটা বলে অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট, কনটেক্সট অনুযায়ী, ঠিক আছে? দেখেন, এই যে এই যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা, আমি এখন আপনাদের সাথে এটা নিয়ে কথা বলবো, এবং আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনা। এই আলোচনা এসেছে মানে আমরা মানে আমরা আজকে খুব দ্রুত শেষ করার চেষ্টা করছি, আমাদের ক্লাসটা মূলত প্রায় 1.5 ঘন্টা বেশি লেগে যায়, বাট আমরা আজকে দ্রুত শেষ করার চেষ্টা করি। দেখেন, অ্যাকর্ডিং টু স্টিফেন ডক্টর ক্রাশেন, উনি একজন ল্যাঙ্গুয়েজ রিসার্চ এক্সপার্ট, উনি ওনার অনেক রিসার্চ পাবলিকেশন আছে। সো উনি বলছে কি দেখেন, অ্যাকর্ডিং টু স্টিফেন ক্রাশেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ ভেরি সিমিলার টু দ্য প্রসেস চিলড্রেন ইউজ হোয়েন অ্যাকোয়ারিং দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। মানে দ্বিতীয় ভাষা শেখাটা একেবারেই প্রথম ভাষা শেখার মতো, মাতৃভাষা শেখার মতো, যেভাবে মানুষ মাতৃভাষা শিখে, শিশুরা যেভাবে মাতৃভাষা শিখে, প্রায় সেম। নট উইথ দ্য গ্রামাটিক্যাল ফর্ম অফ দ্য ল্যাঙ্গুয়েজ, গ্রামাটিক্যাল ফর্ম দিয়ে না, গ্রামাটিক্যাল ফর্ম দিয়ে না, অফ দ্য ল্যাঙ্গুয়েজ ভাষার, নট দ্য সেন্টেন্স স্ট্রাকচার, বাক্য গঠন দিয়ে নয়। Where error correction and explicit teaching of rules are not important in language acquisition, language acquisition এর জন্য রুলস শেখানো বা ভুল সংশোধন করা গুরুত্বপূর্ণ নয়। দেখেন, দ্য অপটিমাল ইনপুট হাইপোথেসিস সেজ, অপটিমাল ইনপুট হাইপোথেসিস বলছে, উই অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেভেলপ লিটারেসি ফ্রম ইনপুট। আমরা ভাষা
শিখি বা ল্যাঙ্গুয়েজ লিটারেসি ডেভেলপ করি কিসের মাধ্যমে? ইনপুটের মাধ্যমে, ফ্রম আন্ডারস্ট্যান্ডিং, বোঝার মাধ্যমে, হোয়াট উই হিয়ার এন্ড হোয়াট ইউ রিড, আমরা যেটা পড়ি এবং যেটা শুনি তার মাধ্যমে, নট ফ্রম স্পিকিং, কথা বলার মাধ্যমে না, or রাইটিং এর মাধ্যমে না। our ability to আমি এটা পুরোটা সামারি দিব, একটু জাস্ট আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। our ability to speak and write fluently and accurately is the result of acquiring language from input, মানে আমাদের কথা বলার যে মানে দক্ষতা বা লেখার যে দক্ষতা ডিপেন্ড করবে আমাদের ইনপুটের উপর, ফ্রম ইনপুট। ঠিক আছে? দ্য এভিডেন্স ফর the evidence for this includes studies showing the university of a silent period in informal language acquisition in situation students showing that more input speaking and writing does not result in more language development, অর্থাৎ আপনি ইনপুট দিচ্ছেন না, লিসেনিং করছেন না বা রিডিং করছেন না, বাট আপনি জাস্ট প্র্যাকটিস করার চেষ্টা করছেন, এটা আপনার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট খুব একটা কাজে দিবে না। দ্য অবজারভেশন দ্যাট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ক্যান অকার উইদাউট এনি আউটপুট এট অল, এই অবজারভেশনটা বলছে যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কোনো প্রকার আউটপুট ছাড়াই সম্ভব। ঠিক আছে? দ্যাট ইনক্রিজিং ইনপুট ইনক্রিজেস দ্য কোয়ালিটি অফ আউটপুট, মানে ইনপুট যত বাড়াবেন তত আপনার আউটপুটের কোয়ালিটি বাড়বে, যত বেশি লিসেনিং করবেন তত বেশি আপনার আউটপুটটা বাড়বে, স্পিকিং এর কোয়ালিটি বাড়বে। দ্য অবজারভেশন দ্যাট ফোর্সিং আউটপুট, আউটপুটে ফোর্স করা ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসেস, ভাষার ক্লাসে, বিফোর অ্যাকুয়ারার্স আর রেডি, অ্যাকুয়ারার্স বা ভাষার যে শিক্ষার্থী তারা রেডি হওয়ার আগে, ইজ এ কজ অফ কনসিডারেবল অ্যাংজাইটি, এটা হচ্ছে কনসিডারেবল অ্যাংজাইটির একটা কারণ। আমি এটা সামারি দিচ্ছি, একটু শুনেন আমার কথা। মানে বলছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখাটা প্রায় মাতৃভাষা শেখার মতো, যেভাবে শিশুরা মাতৃভাষা থেকে শিখে, যেখানে গ্রামার, রুলস, সেন্টেন্স স্ট্রাকচার শেখা খুব একটা গুরুত্বপূর্ণ না, ভুল সংশোধন করা গুরুত্বপূর্ণ নয়। আমি যে লেখাটা পড়েছি একটা একটা রিসার্চ পেপার থেকে নেওয়া, স্টিভেন ডক্টর ক্র্যাশেনের, আপনার মানে গুগলে সার্চ করবেন, ওনার লট অফ পাবলিকেশন আছে, ওনার লট অফ বুকস আছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের উপর, ওনার একটা পাবলিকেশন থেকে আমরা এই পেজটা নেওয়া আর কি। সো ওখানে বলছে যে আমরা ভাষা শিখি ন্যাচারালি বা শেখা উচিত ন্যাচারালি। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে বোঝাচ্ছে আমাদের ইংলিশ, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। মানে আমরা যখন কোনো ভাষা দ্বিতীয় ভাষা হিসেবে শিখবো তখন সেটাকে বলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বা সেটাকে বলা নন নেটিভ বা নন নেটিভ স্পিকার হিসেবে আমরা শিখছি। সো আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং হচ্ছে বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। সো সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা প্রায় মাতৃভাষা শেখার মতো, যেখানে গ্রামার, ট্রান্সলেশন শিখা গুরুত্বপূর্ণ নয়, যেখানে এরর মানে ভুল সংশোধন করা গুরুত্বপূর্ণ নয়, যেখানে সেন্টেন্স স্ট্রাকচার, বাক্য গঠন বা অনুবাদ শিখা গুরুত্বপূর্ণ নয়। এখানে বলা হচ্ছে আপনার আউটপুট ডিপেন্ড করবে আপনার ইনপুটের উপর, আপনি যত বেশি ইনপুট দিবেন তত বেশি আপনার আউটপুটটা ভালো হবে। এভাবে এখানে এমনও বলা হয়েছে যদি শুধু আপনি ইনপুট নিয়ে কাজ করেন, শুধু যদি লিসেনিং করে যান, আপনি দেখবেন একটা সময় পর কথা বলতে পারেন। আপনি যদি 6 মাস আমেরিকাতে থাকেন, যদি 6 মাস আপনি মুখে কুলুপ বেঁধে থাকেন, মানে কুলুপ বলতে সরি আঞ্চলিক ভাষা বললাম, মুখে টেপ মেরা থাকে, যদি কথা না বলেন, শুধু 6 মাস ধরে মানুষের কথা শুনবেন এবং অবজার্ভ করবেন, 6 মাসের মধ্যে আপনি কথা বলা, 6 মাস পর আপনি কথা বলতে পারেন, যখন মুখ খুলবে দেখবেন অটোমেটিক আপনি ইংলিশে কথা বলছেন। এই জন্য বলা, যদি আপনি শুধু ইনপুট নিয়ে কাজ করেন অটোমেটিক আপনার আউটপুট তৈরি হবে, আপনি কথা বলতে পারবেন। ঠিক আছে? এখন এখানে আরেকটা কথা বলা হয়েছে যে আপনার ইউর অ্যাবিলিটি টু স্পিক অ্যান্ড রাইট ডিপেন্ডস অন ইউর ইনপুট। এখানে রাইটের কথা আসছে, লেখার কথা আসছে, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আপনার যারা বিসিএস দিবেন বা জব এক্সাম দিবেন বা যে কোনো রিটেন টেস্ট দিবেন বা আইএলটিএস যারা রিটেন এক্সাম দিবেন তাদের ক্ষেত্রে বলি, রাইটিং কামস ফ্রম রিডিং, স্পিকিং কামস ফ্রম লিসনিং। আই রিপিট, রাইটিং কামস ফ্রম রিডিং, স্পিকিং কামস ফ্রম লিসনিং। আপনি যত বেশি লিসেনিং করবেন তত বেশি আপনার স্পিকিং ভালো হবে, শুদ্ধ হবে, সুন্দর হবে। যত বেশি পড়বেন তত বেশি আপনার রাইটিং ভালো হবে, তত বেশি আপনার রাইটিং সুন্দর হবে। এখন আসি এক্সাম্পলে, আপনি লিসেনিং যখন করবেন তখন আপনাকে কম্প্রিহেন্সিবল লিসেনিং হতে, বুঝে বুঝে, মানে আপনি যে বিষয়টা শুনছেন সেই বিষয়টা যেন আপনি বুঝতে পারেন, মোর দেন 90% আপনি বুঝবেন এরকম লিসেনিং করতে হবে আপনাকে, এবং রেপিটেডলি, বারবার বারবার বারবার, যেহেতু আমাদের সারাউন্ডিং এ সবাই বাংলায় কথা বলে, আমাদেরকে শুনতে হবে বারবার রিপিট করে। এখন লিসেন রাইটিং এর ক্ষেত্রে যে কথাটা বলছি, আপনি যদি রাইটিং ইমপ্রুভ করতে চান ন্যাচারালি, আপনি যখন রাইটিং ইমপ্রুভ করতে চান ন্যাচারালি, সো আপনাকে করতে হবে কি, বেশি বেশি পড়তে হবে। কি পড়বেন? আপনাকে তো অনেক টিচার দুইটা কাজ করতে বলবে, বাংলাদেশে ম্যাক্সিমাম রাইটিং টিচাররা রাইটিং জার্নি কাজ করে, তারা আপনাকে দুইটা কাজ করতে বলবে। নাম্বার 1 বলবে প্রতিদিন নিউজ পেপার পড়েন, প্রতিদিন 1 পৃষ্ঠা করে লিখেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি বলছি আপনাকে ইজি রিডিং করতে হবে, ইজি লিসেনিং করতে, যেটা আপনি মোর দেন 90% বোঝেন, যেটা 90% বেশি যেটা বুঝবেন সেটাকে বলা হচ্ছে ইজি রিডিং বা ইজি লিসেনিং। আপনি যখন নিউজ পেপার পড়বেন দেখবেন যারা মোটামুটি দুর্বল আছে, আমরা যারা ইংলিশ শিখছি কেবল, আমাদের ক্ষেত্রে রিডিং ইংলিশ নিউজ পেপার পড়তে গিয়ে দেখবেন আমরা মোটামুটি 1 পৃষ্ঠা পড়তে গেলে, একটা কলাম পড়তে গেলে 20-30টা নতুন ওয়ার্ড পাই। সো আমাদের ক্ষেত্রে রিডিংটা খুব কঠিন লাগে, আমাদের পড়তে ভালো লাগে না। রিডিং কামস বোরিং, রিডিং বিকামস বোরিং, রিডিং বোরিং হয়ে যায়। এই জন্য বলে সহজ লিস্ট,
রিডিং করতে। মানে সহজ বলতে কি, লিখে গুগলে সার্চ করবেন যে ইজি শর্ট স্টোরি ফ্রম আমেরিকান রাইটার, ইজি শর্ট স্টোরি ফ্রম আই মিন ইউকে, রাইটার ফ্রম ইউকে, ইউকের কোন রাইটার, ঠিক আছে, বা শর্ট স্টোরি, ইজি শর্ট স্টোরি ফ্রম অস্ট্রেলিয়ান রাইটার, মানে নেটিভ কোন রাইটারের স্টোরি আপনি রিডিংটা সার্চ করবেন, সহজ। ওইটা একটা ছোট স্টোরি নিলেন, ধরেন হচ্ছে 1 পৃষ্ঠার, সেই স্টোরিটা আপনি পড়েন, ডেইলি 2 বার 3 বার করে পড়েন, বা ডেইলি 10 বার পড়েন। আগে যখন 10 15 20 বার স্টোরিটা পড়বেন, আপনি যদি রাইটিং ন্যাচারালি ডেভেলপ করতে চান এবং ট্রুলি যদি রাইটিং ডেভেলপ করতে চান, আমি আপনাকে বলছি জাস্ট এই কাজটা করবেন, প্রতিদিন একটা স্টোরি নেবেন এবং সেই স্টোরিটা আগে 10 15 বার পড়বেন, পড়ার পর সেই স্টোরি সামারি। মানে কি, আপনি স্টোরিটা পড়লেন মানে কি আপনার মধ্যে ইনপুট দিলেন, রাইটার নট, আপনি যখন ইনপুট দিলেন সো আপনি তখন সামারি করতে কিছু ওয়ার্ড আউটপুট দিতে পারছেন। এটা ন্যাচারাল প্রসেস অফ ইমপ্রুভিং ইউর রাইটিং, রাইটিং ইমপ্রুভ করার ন্যাচারাল প্রসেস। এট দ্য সেম ওয়ে আপনি এটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 30 দিনে যখন 30টা স্টোরি নিয়ে স্টাডি করবেন, দেখবেন আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো হবে। আমি আপনাকে বলেছি স্টোরিটা মিনিমাম 10 15 20 বার পড়বেন, বুঝে বুঝে পড়ার পর আপনি সামারি করার চেষ্টা করবেন। আরো বেশি যদি আপনি বেশি দুর্বল হন, তাহলে আপনাকে 40 বার পড়তে, সরি 42 বার পড়তে হবে। আমরা 21 বার বলি, আপনি 21 বার পড়বেন। যদি আপনি 21 বার পড়ার পর আপনার সামারি করতে কষ্ট হয়, তাহলে আরো 21 বার পড়েন। অবশ্যই বুঝে বুঝে পড়বেন, দেন সামারি করেন, নিজের মতো করে সামারি করেন, প্রতিদিন করেন। 30 দিন 30টা স্টোরি যখন করবেন সামারি, আপনার কি মনে হয় না আপনি রাইটিং এ আপনার একটা কনফিডেন্স গ্রো হবে? হবে কিনা, ইয়েস অর নো? একটু জাস্ট নিজের জায়গা থেকে অনেস্টলি রিপ্লাই দিবেন, আপনার রাইটিংটা গ্রো হবে কিনা। হ্যাঁ, ওকে, আপনারা সবাই বলছেন হবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর রিপ্লাইং। তার মানে কি বোঝাচ্ছে, সো আপনি যখন 1 মাস সহজ স্টোরি নিয়ে স্টাডি করলে, পরবর্তী 1 মাসে কি করবেন, আপনি একটু অ্যাডভান্স লেভেল স্টোরি নেবেন। ধরেন আপনি হ্যারি পটার ধরলেন, বা হচ্ছে অন্য কোনো স্টোরি নিলেন, হ্যারি পটার যদিও সহজ, তো তারপরও হ্যারি পটার হইতে পারে, বা যে কোনো একটু টাফ লেভেলে একটু বলবেন যে একটু আমাকে গিভ মি সাম শর্ট স্টোরি অফ সেকেন্ডারি লেভেল। প্রথমে বিগিনার, তারপর সেকেন্ডারি, তারপর হচ্ছে হায়ার সেকেন্ডারি, তারপর ইন্টারমিডিয়েট, এভাবে পর্যায়ক্রমে আপনি যাবেন। স্টেজ দিয়ে দিবেন, আপনার লেভেল কি, আপনার লেভেল হচ্ছে বিগিনার নাকি সেকেন্ডারি লেভেল আছে, নাকি ইন্টারমিডিয়েট লেভেল আছে, নাকি অ্যাডভান্স লেভেল আছেন, এই অনুযায়ী আপনি স্টোরি সার্চ করবেন। সো এভাবে ধরেন আপনি 15 দিন করে ভাগ করুন, 15 দিন আপনি বিগিনিং স্টেজে কাজ করবেন, 15 দিন আপনি সেকেন্ডারি স্টেজে কাজ করুন, 15 দিন আপনি ইন্টারমিডিয়েট স্টেজে কাজ করুন, 15 দিন আপনি ইন্টারমিডিয়েট স্টেজে কাজ করুন, 15 দিন আপনি অ্যাডভান্স স্টেজে কাজ করুন। এভাবে যখন আপনি 3 মাস চেষ্টা করবেন, আপনার কি মনে হয় আপনি রাইটিং ন্যাচারাল ডেভেলপ হবে? হবে কিনা? গ্রামার আপনি বহু পড়েছেন ভাই, ট্রাস্ট মি, আপনার জীবনে বা আমাদের জীবনে আমরা গ্রামার প্রচুর পড়েছি, ট্রান্সলেশন প্রচুর পড়েছি। সো স্পিকিং অ্যান্ড রাইটিং দুইটা ন্যাচারালি ডেভেলপ করা পসিবল, ইয়েস অর নো? এটা আশা করছি আপনার মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে। এটা যদি আপনি বিশ্বাস করতে চান, জাস্ট নেক্সট 8টা দিন আপনি সময় নেন, 8 দিন, 8 দিন না, আমাদের সোমবারে ক্লাস শুরু হবে, শুক্র শনি রবি 3 দিন সময় নেন, 3 দিন জাস্ট নিজের জায়গা থেকে চেষ্টা করেন। 3 দিন আপনি একটা অডিও নেন 5 মিনিটের, বা একটা স্টোরি ভিডিও নেন 5 মিনিটের, আপনি বারবার শোনেন, 3 দিনে 3 7 21 বার শোনেন, 3 দিনে ছোট একটা স্টোরি নেন, 3 দিনে 3 7 21 বার পড়েন, সামারি করেন, বুঝতে পারবেন আপনি চেঞ্জেস আপনার মধ্যে বুঝতে পারবেন, ঠিক আছে। ডক্টর জাহাঙ্গীর কবিরের যারা লাইফস্টাইল ফলো করে, তারা 1 সপ্তাহ রেজাল্ট পাওয়া শুরু করে দেয়, 1 সপ্তাহে রেজাল্ট পাওয়া শুরু করে দেয়, 1 সপ্তাহে। ট্রাস্ট মি, ন্যাচারাল প্রসেস, যে কোনো জিনিসের ন্যাচারাল প্রসেস খুবই খুবই ইফেক্টিভ হয়। হয়তো অনেকের কাছে আমার কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, বা যারা এই মেথডে কাজ করে, যে অনেক টিচার এখানে থাকতে পারে, তাদের কাছে বিরক্তিকর লাগতে পারে, কারণ তারা এর বাইরে কিছু জানে না, তারা এর বাইরে তাদের কোনো স্টাডি নাই, ঠিক আছে। ওকে, এখন আমরা আলোচনায় ফিরি, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। সো আমরা যেটা বলছিলাম, আমরা স্লাইডে একটু ফিরে যাই। ইনপুটে বেশি ফোকাস করতে, এখানে বলছে লাস্টের লাইনটা দেখেন ভাই, যে ইনক্রিজিং ইনপুট ইনক্রিজেস দ্য কোয়ালিটি অফ আউটপুট। হ্যাঁ, ইনক্রিজ করবেন ইনপুট, সরি, ইনপুট ইনক্রিজ করবেন, এটা আউটপুটের কোয়ালিটি বাড়াবে, ঠিক আছে। দেখেন এখানে বলছে যে, এই যে এখানে our our ability to speak and write fluently and accurately is the result of acquiring language from input। আমাদের যে কথা বলার, এই যে কথা বলার এবং লেখার যে অ্যাবিলিটি, সেটা, এটা কিসের রেজাল্ট? এটা হচ্ছে আপনার ইনপুটের রেজাল্ট। যত বেশি ইনপুট দিবে তত বেশি আপনার আউটপুট ভালো হবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আপনারা বুঝতে পারছেন, দ্যাটস আপনারা আমার কথার সাথে এগ্রি করছেন এবং আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন।
এখন সে দ্য কাইজান ওয়ে, দ্য কাইজান ওয়ে ইটস এ জাপানিজ ওয়ার্ড, দ্য কাইজান শব্দটা ইজ এ জাপানিজ ওয়ার্ড। ইট মিনস ইউর ইমপ্রুভমেন্ট উইল বি স্লো বাট রেগুলার। আপনার ইমপ্রুভমেন্ট স্লো, ধীর গতি, বাট নিয়মিত হবে। আপনি রাতারাতি কখনো কোনো স্কিল গ্রো করতে পারবেন না। ঠিক আছে, আমি একটু আগে যে মানে রাইটিং এর যে এক্সাম্পলটা দিলাম, যে ন্যাচারালি আমরা রাইটিং ডেভেলপ করবো, ন্যাচারালি আমরা স্পিকিং ডেভেলপ করবো। আপনি এখন বলেন, আপনি যদি, আমি আপনাকে 12 দিনে 12টা টেন্সের স্ট্রাকচার শিখালাম, 12 দিনে 12টা টেন্সের স্ট্রাকচার, প্রচুর বাক্য গঠন শিখালাম। সেই 12টা বাক্য গঠন, 12টা টেন্সের স্ট্রাকচার শেখার পর এটা কি আপনার স্পিকিং এর স্কিল গ্রো করতে হেল্প করবে? এটা কি আপনার কি বলে যে রাইটিং স্কিল গ্রো করতে হেল্প করবে? আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা কি করে এসেছি? আমরা তো প্রচুর পড়ে আসছি, এগুলোকে আমাদের রাইটিং হেল্প করেছে, স্পিকিং হেল্প করেছে? নো। আমাদেরকে বলা হয় রাইট এ ডায়লগ, ডায়লগ মানে কথোপকথন। সো হওয়া উচিত কি ছিল? ডায়লগ প্রত্যেকটা ক্লাসে একটা 10 মার্কের ভাইবা থাকা উচিত ছিল, প্রত্যেকটা ক্লাসে, প্রতিটা ক্লাসে 10 মার্কের একটা ভাইবা থাকা উচিত ছিল। ডায়লগ মানে কি? একটা স্পিকিং টেস্ট থাকবে প্রত্যেকটা ক্লাসে, ক্লাস 1 থেকে সারা জীবন যতগুলো ক্লাস ইংলিশে আলোচনা হবে, প্রত্যেকটা ক্লাসে আমাদের করা ডায়লগ লিখুন, রাইট ডায়লগ। ননসেন্স, মানে খারাপ ভাবে নেবেন না, আসলে আমার অনেক কাছে খারাপ লাগতে পারে। ডায়লগ কি? লেখা নাকি কথোপকথন? যদি বলা হতো কথোপকথন তাহলে আমরা শিখতাম, এতদিন আমরা ইংলিশে কথা বলতে পারতাম। ইভেন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শিখি, বা ফ্রি হ্যান্ড রাইটিং তো শিখি না। এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছেন, 10টা এসে, 10টা প্যারাগ্রাফ, 10টা লেটার, 10টা ডায়লগ মুখস্থ করেছি। হ্যাঁ, 10টা ডায়লগ মুখস্থ করেছি, মনে আছে? এভাবে মুখস্থ করেছি আমরা। বাট আমাদের কোনো টিচার বলেছে স্কুলে বা হাই স্কুলে বা কলেজে যে রাইট, ফ্রি হ্যান্ড রাইটিং, আমাদের রাইটিং ফ্রিলি লিখতে হবে? আমাদেরকে রাইটিং ফ্রিলি করতে হবে, মুক্ত হস্তে লিখতে হবে, এরকম কি শেখানো হয়েছে আমাদেরকে? বলা হয়েছে তোমাদের এই 10টা প্যারাগ্রাফ, 10টা এসে, 10টা লেটার, 10টা ডায়লগ মুখস্থ করো, পরীক্ষার হলে কমন পেলে ঈদ মুবারক, না পেলে গেল। ঠিক আছে, এটা সবার ক্ষেত্রে করছে। কিছু টিচার ছিলেন যারা একটু ভালো, তারা আমাদের কি করতো, নোট দিত। হ্যাঁ, প্যারাগ্রাফের নোটস, এসে নোটস এভাবে দিয়ে দিতেন যে আমরা তোমরা এগুলো পড়ো। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বলা হতো 10টা। এমন ছিল যে 2010-এ যেটা আসে 12তে সেটা আসে, হ্যাঁ 11তে মিস, 11তে যেটা আসে 13তে এটা আসে। কাইন্ড অফ এভাবে তো আমরা পড়েছি, মুখস্থ করেছি। সো রাইট মানে কি? লিখুন, ফ্রিলি লিখতে হবে, মুক্ত হস্তে, এটা আমাদের শেখানো হয়। সো ব্যাপারগুলো সবক্ষেত্রে উল্টা হয়েছে। ঠিক আছে, সো যাই, ইমপ্রুভমেন্ট স্লো হবে। দ্য কাইজান ওয়ের থিওরিটা হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজটা শিখবো ন্যাচারালি, এবং ইমপ্রুভমেন্ট হবে স্লো বাট গ্র্যাজুয়ালি এবং রেগুলারলি, নিয়মিত। আপনি একদিনে বা রাতারাতি ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন। আমরা আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করি, এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস অফ লার্নিং ল্যাঙ্গুয়েজ। যে কোনো লার্নিং, যে কোনো স্কিল, আপনি রাতারাতি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে পারবেন না, রাতারাতি আপনি ভিডিও এডিটর হতে পারবেন না, রাতারাতি আপনি গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন না। আপনাকে ডেইলি কাজ করতে হবে, যত বেশি কাজ করবেন তত বেশি আপনার ইমপ্রুভমেন্ট হবে। ভেরি সিম্পল এবং নিয়মিত। কনসিস্টেন্সি ইজ ভেরি পাওয়ারফুল থিং। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই শক্তিশালী একটা জিনিস, কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। ঠিক আছে, ওকে, আমরা আসি পরবর্তী স্লাইডে। আমাদের কোর্সের ওভারভিউ নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে দেখবেন। তারপরে আপনাদের সাথে কিউএস সেশন থাকবে। সো যাদের কোনো প্রশ্ন আছে রেডি রাখেন, আমরা আপনাদের প্রশ্ন নেব। আমাদের কোর্সে আমরা লিসেনিং এবং 10টা প্লাস স্টোরি টেলিং ক্লাস হয়, এবং যেখানে লিসেনিং ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হয়। আমি সহজ সংক্ষেপে বলে দিচ্ছি, 7টা প্রায় টপিক বেসড ক্লাস হবে, যেটা প্রেজেন্টেশন বলা হয়। টপিক বেসড স্পিকিং এন্ড প্রেজেন্টেশন ক্লাস, এখানে প্রেজেন্টেশন নেওয়া হবে আপনাদেরকে, এবং টপিকের উপর কথা বলা শেখানো হবে। যেখানে আমরা মানে বিভিন্ন টপিক নিয়ে কথা বলে থাকি। 7টার উপর পিকচার, এটা এখন 7টা থেকে প্রায় 10টার উপর হয়ে গেছে, মানে পিকচার ডেসক্রিপশন, আপনি যা দেখবেন সেটা ডেসক্রাইব করবেন, ইংলিশ মিডিয়াম স্কুলে যেটা করা হয়। 24টার উপর কিউ কার্ড নিয়ে আমরা আলোচনা করব। কোর্সের মধ্যে প্রায় 6 মাস পর্যন্ত আপনি আমাদের সাথে মানে মানে থাকতে পারবেন, যেখানে আমরা স্পিকিং টেস্টের ক্লাস নেবো, যেখানে কিউ কার্ড দেওয়া হবে প্রায় 24টা কিউ কার্ড দেওয়া, যদিও কোর্স 3 মাসের, বাট আপনি 6 মাস পর্যন্ত আমাদের সাথে কানেক্ট থাকবেন। প্রতিদিন স্পিকিং টেস্ট হবে, এখন এটা 6বার লেখা আছে, 5-6বার, এখন এটা ডেইলি 8বার হচ্ছে, 8বার, 8 টাইমস, 8 টাইমস, 8বার, 8বার হচ্ছে এখন, 7-8বার। ঠিক আছে, রাতে এখন, আগে হয়তো রাতে 1টা, 9টা, 10টা, 2টা সেশন হতো, এখন রাতে 9টা, 9:30, 10টা, 3টা সেশন হয় রাতেই। কারণ রাতে ট্রাফিক বেশি থাকে, রাতে স্টুডেন্ট বেশি ফ্রি থাকে, ওই সময় আমরা 3টা সেশন রেখেছি প্র্যাকটিসের জন্য। ওকে, কিউএস সেশন থাকবে, প্রচুর কিউএস সেশনের সুযোগ পাবেন। উইকলি ল্যাঙ্গুয়েজ ক্লাব, যেখানে আমরা 1-to-1 ম্যান টু ম্যান স্পিকিং টেস্ট নিব আপনার। পাবলিক স্পিকিং এন্ড প্রেজেন্টেশন স্কিল গ্রো হবে, প্রচুর স্পিকিং টেস্ট,
দেওয়ার সুযোগ পাবেন, প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ পাবেন, লিসেনিং ম্যাটেরিয়ালস দিব যেগুলো আপনারা লিসেনিং করবেন। আগামী 3 মাস থেকে 6 মাস পর্যন্ত আপনারা কি কি লিসেনিং করবেন সব আমরা দিয়ে দিব। লার্নিং ম্যাটেরিয়ালস আপনাদের খুঁজতে হবে না। স্পিকিং প্র্যাকটিসের জন্য পিডিএফ দেওয়া হবে, পিকচার অ্যানালিসিসের জন্য পিডিএফ দেওয়া হবে, 300টার উপর কিউ সেশনের পিডিএফ দেওয়া হবে, টোটাল 48টা ক্লাস। এই 48টা ক্লাসের মধ্যে 36টা ক্লাস পাবেন প্রথম 3 মাসে, পরবর্তী 12টা ক্লাস পাবেন পরবর্তী 3 মাসে। এই জন্য বলা হচ্ছে মোট 6 মান্থ আপনি আমাদের সাথে কানেক্ট থাকবেন, ঠিক আছে? মোট 6 মাস আপনি আমার সাথে কানেক্ট, অর্থাৎ 3 মাসে আপনি ল্যাঙ্গুয়েজটা মোটামুটি ধরেন শিখলেন, শেখার পর আপনার কাছে মনে হচ্ছে যে না আমার আরো প্র্যাকটিস করা দরকার, আরো লিসেনিং করা দরকার, সো আপনি পরবর্তী আরো 3 মাস পর্যন্ত আপনি আমাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? সো আপনি যদি লেগে থাকতে পারেন 3টা মাস অনেস্টলি, যদি আপনি আমাকে সময় দিতে পারেন, আমাদের গাইডলাইন ফলো করতে পারেন, আপনি অবশ্যই অবশ্যই ইমপ্রুভ করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে?